তুমি নিশ্চয়ই লুকিয়ে কথা শুনছিলে। আরে বোন আসতে বল, কেউ শুনে ফেলবে। আপু তুমি জানো না এভাবে লুকিয়ে কারো কথা শুনতে নেই, ব্যাড ম্যানার এগুলো। ইফা পড়েছে ফ্যাসাদে। কিছুটা নিজের প্রতি বিরক্ত হলো সে। এখন অরিত্রিকাকে কি বলে বুঝাবে? এর মাঝে নীরবতা ভেঙে শোনা গেল সারহানের কণ্ঠস্বর। ইফা, অরিত্রিকা, তিশা মনোযোগী হলো সেদিকটায়। সারহান পিনপিনে নীরবতা ভেঙে গম্ভীর ভাব এটেই বলল, আমি বিয়েটা করতে রাজি নই। ডাইনিং রুমে যেন একটু ছোটখাটো ঝটকা লাগলো সকলের। মিতা বেগমের মুখ থমথমে হয়ে গেল। তানিয়া বেগমের নিজের পছন্দের প্রতি আস্থা ছিল। ভেবেছিলেন সারহান রাজি হয়ে যাবে, কিন্তু তার হলো কই। ছেলে তো না বলে দিয়েছে। তিনি করুণ চোখে আরশাদ সাহেবের দিকে তাকালেন। আরশাদ সাহেব পত্নীর দিকে তাকিয়ে আশ্বস্ত করলেন। আজমল সাহেব এমনটাই আশা করেছিলেন। তিনি অনেকটাই সারহান সম্পর্কে অবগত। সাথী বেগম কোনো প্রতিক্রিয়া দেখালেন না। হয়তো বুঝেছিলেন সারহান সম্মতি দিবে না। আফ্রিদি সারহানের সিদ্ধান্তে খুশি হয়েছে। আরশাদ সাহেব গম্ভীর মুখে জানতে চাইলেন, বিয়ে কেন করবে না? কারণটা কি জানতে পারি? সারহান বাবার দিকে তাকিয়ে শ্বাস টেনে বলতে লাগলো, আমি সকলকেই বলেছিলাম বিয়ের বিষয় এখন না ভাবতে, বাট আপনারা সকলে হঠাৎ বিয়ে নিয়ে বলেছেন। কারণটা বলি, তাহলে হয়তো বিষয়টা ক্লিয়ার হবে। ফার্স্ট অফ অল, আমি ইফাকে কখনো অন্য নজরে দেখিনি। বলতে পারেন ইসরাকে যেমন বোনের নজরে দেখি, তেমন ইফাকেও দেখেছে। আমি বলবো না ইফা দেখতে খারাপ, যথেষ্ট নম্র, ভদ্র, শিক্ষিত মেয়েছে। আমি আর এই বিষয়ে কথা বাড়াতে চাইছি না। বিয়ের বিষয়টা এখানে ক্লোজড। এরপরে আর কথা যেন না হয়। সারহান আর এক মুহূর্ত সেখানে বসলো না। পা বাড়িয়ে চলল নিজ রুমে। সিঁড়িতে পা রেখে রান্নাঘরের দিকে তাকালো একবার। ইফার চোখ বেয়ে টপটপিয়ে পড়ছে অশ্রু। সে করুণ চোখে সারহানের দিকে তাকিয়ে আছে। ইফা নিজেকে শান্ত রাখতে পারছে না। অরিত্রিকা অবিশ্বাস্য চোখে সারহানের দিকে তাকিয়ে আছে। সারহান চোখ ফিরিয়ে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। ইফা অনুভূতিহীন হয়ে গেছে। কেমন অসহ্য লাগছে সবকিছু। সে তো সারহানকে পছন্দ করত, অনেক ভালো লাগতো। মিতা বেগম যখন সারহানের সাথে বিয়ে নিয়ে মতামত জানতে চেয়েছিলেন, তখন সে খুশি মনে রাজি হয়ে গিয়েছিল। ভেবেছিল পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাবে। এই নিয়ে অনেক উত্তেজিত হয়েছিল সে, কিন্তু এক নিমিষেই স্বপ্নগুলো গুড়িয়ে গেল। জীবন থেকে ভালো লাগার মানুষটি হারিয়ে গেল। ইফা আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল দোতলায় অরিত্রিকার রুমের দিকে। অরিত্রিকা স্তম্ভিত নয়নে সারহানের চলে যাওয়া দেখল। এখনও তার বিশ্বাস হচ্ছে না। যা শুনেছে মনে হচ্ছে ভুল শুনেছে। সারহান যেমন একটা সিদ্ধান্ত নিয়েছে, তাতে যেন এখনও বিস্ময়ের ভাব কাটছেই না অরিত্রিকার। মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। ইফার কান্নারত অবস্থায় দৌড়ে যেতে দেখে অরিত্রিকার হুঁশ ফিরল। এতক্ষণ খুশি হলেও ইফাকে দেখে তার খারাপ লাগছে। তারও খারাপ লেগেছিল যখন শুনেছিল ইফা আপুর সাথে সারহান ভাইয়ের বিয়ে। এক মুহূর্তে অবচেতন মন মেনে নিয়েছিল হয়তো আর সে সারহানকে পাবে না। বিয়েটা বোধহয় হয়েই যাবে। প্রথম ভালো লাগার মানুষের সাথে অন্য কাউকে সহ্য হয় না। এখন একটু হলেও উপলব্ধি করতে পারছে ইফার কষ্ট। অরিত্রিকাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তিশা ফিসফিসিয়ে বলল, এসব কি হচ্ছে রে? কিছুই বুঝতে পারছি না আমি। অরিত্রিকা মুখ গোমড়া করে বলল, আমিও তো বুঝলাম না কি হলো। ভেবেছিলাম সারহান ভাই রাজি, তাই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা করছে। এখন দেখি হবু বর সাহেবই রাজি না। তিশা আফসোস করে বলল, আমি তো রাজি আছি, বিয়েটা আমাকে করলেই তো হয়। জানি জীবনেও বিয়েটা করবে না আমায়। হার্টলেস মানুষ একটা। অরিত্রিকা মুখ বেঁকিয়ে বলল, ঠং। তোর খারাপ লাগছে না? কেন? তোর মামাতো বোনের সাথে বিয়েটা হচ্ছে না এই জন্য? অরিত্রিকার ভালো লাগলেও কোথাও একটু খারাপ লাগা কাজ করছে। সে উত্তর দিল, লাগছে তো। সারহান রুমে এসে শার্ট খুলে বিছানায় ছুঁড়ে মারল। পকেট হতে ফোন আর ওয়ালেট বের করে স্টাডি টেবিলে রেখে বিরক্ত ভঙ্গিতে আলমারি থেকে তোয়ালে আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। দরজা লাগিয়ে জামা কাপড় রেখে শাওয়ার অন করে দিল। তখনই মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। এত ঝামেলা কেন চারিদিকে? একদিকে রাজনীতি, আরেকদিকে পারিবারিক সমস্যা। ওপর থেকে বৃষ্টির ন্যায় শীতল পানির ধারা সারহানের পুরুষালী দেহ ছুঁয়ে যাচ্ছে। কপালে কৃষ্ণবর্ণীয় চুলগুলো এলোমেলোভাবে চুল ছুঁয়েছে। দুহাতে চুলগুলো ঠেলে দিল পেছনে। হঠাৎ কি মনে করে ওয়াশরুমের আয়নার দিকে তাকালো সারহান। তাকাতেই দেখলো লাল হয়ে থাকা চোখগুলো। তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করলো নিজ মুখ। তার কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। কখনো সে কোনো মেয়ের জন্য রাতে না ঘুমিয়ে থাকেনি, অথচ অরিত্রিকার কিছু কথা যেন তার ঘুমকে কাবু করে ফেলেছে। ঘুম যেন কোথাও হারিয়ে গিয়েছে। আজ সারাদিন কেটেছে চিন্তিত ভাব নিয়ে। অরিত্রিকা জ্বরের ঘরে সত্যি বললেও এখন হয়তো সেগুলো মনে থাকবে না। সারহান দীর্ঘ শ্বাস ফেলল। নিচ থেকে আসার সময় ইফাকে দেখেছিল সে। সারহান ইফা সম্পর্কে অবগত এবং ইফার ফিলিংস সম্পর্কেও জানে। ইফা যে তাকে পছন্দ করে সেটা এই 1-2 দিনেই বুঝেছে। খেয়াল করেছে ইফার লুকিয়ে চুরিয়ে তাকে দেখা, তার রুমের দিকে তাকিয়ে থাকা ভাবভঙ্গি। এসব চোখে পড়লেও এড়িয়ে গেছে সে।
সারহান এসব ভাবনা বাদ দিয়ে দ্রুত গোসল শেষ করলো, জামা কাপড় চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হলো। সারহানের ফোন বেজে চলেছে। সে টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার। সারহানের ভ্রু কুচকে গেল। সে কৌতূহল নিয়ে কল রিসিভ করলো। ইফা কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। মিতা বেগম মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন। ওনারও মন খারাপ। ভেবেছিলেন হয়তো সারহান রাজি হবে। নিজেরই দোষী মনে হচ্ছে। অরিত্রিকা একটু দূরে দাঁড়িয়ে দেখে চলেছে। মনটা ভীষণ খারাপ। তিশাও চুপচাপ অরিত্রিকার পাশে দাঁড়িয়ে আছে। সাথী বেগম ইফাকে বুঝিয়ে সুচিয়ে রান্না করতে গেছেন। ইফা কান্নারত কণ্ঠে বলে উঠল, মা, আমি এখানে থাকবো না, বাসায় যাব। আজই চলে যাব। আমি আর এখানে থাকতে চাই না। মিতা বেগম মেয়েকে বুঝাতে আজ যাওয়া সম্ভব নয়, আগামীকাল বিকেলে চলে যাব। বললেন। ইফা মাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, আমি এখানে থাকতে পারছি না, আর আমার খুব কষ্ট হচ্ছে মা। এমন কেন হলো বলো তো? সারহান কারো কান্নার আওয়াজে কৌতূহলবশত অরিত্রিকার রুমের দরজার কাছে এসে দাঁড়িয়েছে। ইফার বলা কথাগুলো সারহান শুনেছে। সারহান অরিত্রিকার রুমের বাইরে কিছু সময় দাঁড়িয়েছিল। ইফার বলা কথা শুনে আরেক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ছাদের দিকে পা বাড়ালো সে। সিঁড়িঘর পেরিয়ে ছাদে পা রাখলো সারহান। পরন্ত বিকেল, মনোরম পরিবেশ, মৃদু হাওয়া, সব মিলিয়ে মন মাতানো পরিবেশ। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে ধরণীতে। সারহান ধীর পায়ে রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়ালো। আবহাওয়া অনেকটাই শীতল। সারহান নয়ন তালুকদারের কাজকর্মে অতিশয় বিরক্ত। কিছুক্ষণ আগেই আবির তাকে কল করে জানিয়েছে নয়ন তালুকদার তার লোক দ্বারা ঝামেলা বাঁধিয়েছে রাজশাহী কর্পোরেশন এরিয়াতে। সেখানে সকল দায়ভার সারহানের দলের উপর চাপিয়েছে। এসব শুনে মাথায় দপদপ করে জ্বলছে রাগে। মেজাজ তুঙ্গে উঠে গেছে। বিশ্রাম নেওয়ার ইচ্ছা থাকলেও হলো না। নয়ন তালুকদার এমন অনৈতিক কাজ করতে থাকছে, সেও আর ছাড় দিবে না। কিভাবে শত্রুকে বসে আনতে হয় তার ভালো করে জানা আছে। সারহান ফোন উঁচিয়ে সময় দেখে নিল 6টা বাজে। সে ট্রাউজারের পকেটে ফোনটা ঢুকিয়ে সেখানেই দাঁড়িয়ে রাস্তায় মানুষের ব্যস্ততম জীবনের সাক্ষী হলো। শহরের রাস্তায় বেরোলে অলিগলিতে কত শত অসহায় মানুষের দেখা মিলে। তাদের জীবনটা খুবই কষ্টের। পৃথিবীতে চলমান ধারা হলো সাধারণ মানুষগুলোর উপরই অন্যায় করা হয়। পৃথিবীতে যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে তারা সবসময় উচ্চ শ্রেণীর মানুষের দ্বারা শোষণ হয়। এটা চিরসত্য আর বাস্তব চিত্র। মানুষের এমন ভেদাভেদ না থাকলে মানব জীবন আসলে সুন্দর হতো। সারহান কারো উপস্থিতি উপলব্ধি করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। দেখলো আফ্রিদি দাঁড়িয়ে আছে। সারহান ট্রাউজারের পকেটে 2 হাত দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে আফ্রিদিকে প্রশ্ন ছুড়ে মারল। কিছু বলবে? আফ্রিদি সারহানের হঠাৎ করা প্রশ্নে নড়ে চড়ে দাঁড়ালো। সে মুখে হাসির রেখা টেনে বলল, তেমন কিছু না। সারহান সরু চোখে তাকিয়ে মৃদু হাসির রেখা টেনে বলল, মিথ্যেও ঠিকঠাক বলতে পারো না দেখছি। আফ্রিদি একটু হকচকিয়ে গেল। সারহান কিভাবে বুঝলো সে তার সাথে কথা বলতে এসেছে? সে সারহানকে অরিত্রিকার রুমের সামনে দেখেছে। সারহান যখন ছাদের দিকে রওনা হয় সে তখন অরিত্রিকার রুমের বাহির থেকে ইফার কান্না শব্দ পেয়েছে। বোনের কান্না তার সহ্য হয়নি। সেই নিয়ে সারহানের সাথে কথা বলতে এসেছে। সারহানের তীক্ষ্ণ চোখে আফ্রিদিকে পর্যবেক্ষণ করছে। সারহান আফ্রিদির কোনো উত্তর না পেয়ে বলল, এতটা অস্বস্তিতে পড়তে হবে না, যা বলতে এসছো বলে ফেলো। আফ্রিদির মাঝে মাঝে সারহানকে ভয় লাগে। বেশিরভাগ সময়ে মুখ গম্ভীর করে রাখে। সে সাহস সঞ্চার করে ঠোঁট ভিজিয়ে বলল, ব্রো, ইফা খুব কান্না করছে। ইফার কথা শুনে সারহানের মুখ কঠিন হলো। সারহান বুঝলো আফ্রিদি কেন এসেছে। মুখশ্রী কঠিন থাকলেও স্বাভাবিক কণ্ঠে সারহান বলে উঠল, তুমি বলতে চেয়েছো তোমার বোনকে আমি বিয়ে করি? আফ্রিদি অস্বস্তিতে পড়ে গেল। টপিকটাই ভিন্ন ধাঁচের মনে হলো তার কাছে। এভাবে কথা বলাটাও কেমন বেমানান ঠেকছে। সে অস্বস্তি নিয়ে বলল, আমি আমার বোনকে ভীষণ ভালোবাসি। ওর চোখের অশ্রু আমার সহ্য হচ্ছে না। আমার মনে হয় ইফা তোমাকে পছন্দ করে, এই কারণে বেশি কষ্ট পাচ্ছে। সারহান সহসা জবাব ছুড়ে বলল, ক্ষণিকের কষ্টে সেও যায়, কিন্তু দীর্ঘ সময়ের কষ্টে ভোলা খুবই কঠিন। সারা জীবন কষ্ট নিয়ে অতিবাহিত করতে হয়। আমি তোমার বোনকে বিয়ে করলে সে হয়তো খুশি হবে, কিন্তু আমি তো তাকে বোনের নজরে দেখেছি। নিজের কাছে অকওয়ার্ড ফিল হবে। আমি ইফার ফিলিংকে রেসপেক্ট করি, বাট আমার মনে হয় এটা তার ভালো লাগা। তুমি বুঝিয়ে বললে হয়তো বুঝবে। অল্প কিছুদিন হয়তো খারাপ লাগবে, পরে ঠিক হয়ে যাবে। আফ্রিদি সারহানের বলা কথাগুলো বুঝতো। ভাইয়ের মন তবুও মানতে নারাজ যেন। সে কখনো ইফাকে এইভাবে কান্না করতে দেখেনি, অথচ আজ অল্প সময় পরিচিত একজনের জন্য এখনো কান্না করেই চলেছে। সারহান আবারও রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো। সে অদূরে তাকিয়ে আফ্রিদির উদ্দেশ্যে বলল, রাজনীতিতে জড়ালেই নিজের জীবনের মায়া ছেড়ে দিতে হয়, সাহসী হতে হয়। কারণ আমাদের তো শত্রুর অভাব নেই। কখন কি পেছন হতে ছুরি ঢুকিয়ে দেয়, প্রিয়জন আত্মীয় সবাইকে নিয়ে টেনশনে থাকতে হয়। আমার একই অবস্থা। নিজের পরিবারের সকলকে নিয়ে টেনশনে থাকি, তাদের যথেষ্ট প্রোটেক্ট করার চেষ্টা করি। আমার কিছু হলে তেমন যায় আসবে না, তবে পরিবারের কোনো সদস্যের যদি কোনো ক্ষতি হয় সেটা আমি মানতে পারবো না।
ভাবতে নিজের কাছে অবাক লাগে এই একটা জায়গাতে আমার মতো কঠিন মানুষ খুবই দুর্বল। একটা কথা জানো, এমন অদ্ভুত জীবনে নতুন করে কাউকে জড়াতে ভয় হয়। আমি যদি না থাকি তখন তার কি হবে, বুঝতে পারছো? আফ্রিদি সারহানের কথা শুনে বলল। মানুষকে একা সারা জীবন কাটাতে পারে? সারহান তার চক্ষুদ্বয় বন্ধ করে জবাব দিল। আমার অনিশ্চিত জীবনে যে সাদরে পদার্পণ করবে তাকে আমি আমার জীবন সঙ্গীর রূপে গ্রহণ করব। আফ্রিদি সারহানের কথা শুনে মলিন হেসে বলল। তোমার বলা কথাগুলোর গভীরতা পরিমাপ করলাম। আসলেই রাজনীতিতে জড়ালেই জীবন অনিশ্চিত। যে পথটা বেছে নিয়েছো সফলতা অর্জন করো, অ্যান্ড ফিউচার লাইফের জন্য অল দ্য বেস্ট। সারহান চক্ষুদ্বয় বন্ধ থ্যাঙ্কস। রেখেই বলল। আফ্রিদি আর কথা না বাড়িয়ে ছাদ থেকে চলে যাবে এমন সময় অরিত্রিকাকে দাঁড়িয়ে থাকতে দেখলো। তখনই মলিন মুখ স্বাভাবিক করলো সে। অরিত্রিকা সিঁড়িঘরে দাঁড়িয়েছে। আফ্রিদি মুখশ্রী স্বাভাবিক রেখে জিজ্ঞাসা করলো। এই সন্ধ্যায় ছাদে কেন এসেছো অরি? অরিত্রিকা থম মেরে দাঁড়িয়ে আছে, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সারহানের দিকে। হঠাৎ আফ্রিদির কণ্ঠস্বর শুনে চমকে গেল সে। সারহানের থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকাতেই দেখলো আফ্রিদি দাঁড়িয়ে আছে। অরিত্রিকা কিছুটা ধীর কণ্ঠে বলে উঠল। মামি ডাকছে আপনাকে, তাই বলতে এসেছি। ও আচ্ছা, আমি তো এক্ষুনি যাচ্ছিলাম। সন্ধ্যায় একা ছাদে যেও না, নিচে চলো। অরিত্রিকা মুখ ফসকে বলে উঠল। আমি একা কোথায়, সারন ভাই তো আছেই, উনি থাকলে সমস্যা নেই। অরিত্রিকা কথাটা বলতেই জিভ কাটলো। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। সে চোরা চোখে আফ্রিদির দিকে তাকালো। আফ্রিদি একবার সারহানের দিকে তাকিয়ে অরিত্রিকাকে স্বাভাবিকভাবেই বলল। ঠিক আছে, আমি যাচ্ছি। আফ্রিদি তেমন কিছু না বলেই চলে গেল। আফ্রিদি যেতেই অরিত্রিকা হাঁপ ছেড়ে বাঁচল। যদি ভুল বুঝতো তাহলে তো আজ সবাই তার মনের খবর জেনে যেত। ভাবতেই দম আটকে আসছে। তার কথাটা সিরিয়াসলি নেয়নি, এতেই শান্তি। অরিত্রিকা সব জায়গায় মনের কথা বলবি না এটা বলেই নিজেকে মনে মনে বোঝাতে লাগলো। তারপর সে পা টিপে টিপে সারহানের পাশে গিয়ে দাঁড়ালো। সুঠামদেহী সুদর্শন মানুষটার কাছে নিজেকে ছোট মনে হলো। সে মেপে দেখলো সারহানের থেকে অনেকটাই ছোট সে। কাঁধের নিচে পড়ে আছে সে। নিজেকে সারহানের সামনে লিলিপুট মনে হচ্ছে। অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে চারিপাশ। অরিত্রিকা আর চোখে অবলোকন করলো সারহানের মুখ। দেখলো মুখটা গম্ভীর। সে অনেকক্ষণ আগেই ছাদে এসেছে। আফ্রিদি আর সারহানের সকল কথা সে শুনেছে। মনের মাঝে নানা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। এমন গম্ভীর কাঠখোট্টা মানুষেরও যে কোনো কিছুতে ভয় কাজ করে আজ জানলো। জেনেই সে বিস্মিত হয়েছে। এমন ঝটকায় যেন সে হেলে গেছে কিছুটা। সারহান চক্ষুদ্বয় মেলে অরিত্রিকার দিকে না তাকিয়ে শান্ত কণ্ঠে শুধালো। নিচে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? অরিত্রিকা শান্ত কণ্ঠ শুনে শিওরে উঠল। দ্রুততার সহিত অন্যদিকে তাকালো সে। এমন হাঁ করে তাকিয়েছিল জানলেই আবার কথা শুনিয়ে দিবে। অরিত্রিকা মিহি কণ্ঠে বলে উঠল। আপনি একা দাঁড়িয়ে আছেন তাই। সারহান অরিত্রিকার উত্তর শুনেও নিশ্চুপ। অরিত্রিকা কিছুটা অবাক হলো। অন্য সময় হলে এতক্ষণ কথা শুনিয়ে দিত, অথচ আজ চুপচাপ। তার মন বলছে সারহান ভাই হয়তো কোনো কারণে আপসেট হয়ে আছে। অরিত্রিকা আবারও তাকালো সারহানের দিকে, সুমিষ্ট স্বরে ডেকে বলল। সারহান ভাই, আপনার কি আজ মন খারাপ? সারহান এবার অরিত্রিকার দিকে শান্ত দৃষ্টি ফেলে তাকালো। কিছুটা নড়বড়ে অনুভূতি তার, তবুও শান্ত সে। সারহান বলল। এমনটা কেন মনে হলো তো? অরিত্রিকা ঠোঁট উল্টে বলল। মনে হলো তাই বললাম। সারহান তা শুনে বলল। মন খারাপ নয়। আপনার কি ইফা আপুর জন্য মন খারাপ লাগছে? সারহান চাপা নিঃশ্বাস ফেলে বলল। এতক্ষণ তো দাঁড়িয়ে সব কথা শুনেছিস, তেমন স্টুপিডের মতো কথা বলছিস কেন? সারহানের কথায় অরিত্রিকা কাচুমাচু ভঙ্গিতে দাঁড়ালো। তার মানে সে যে ওখানে দাঁড়িয়েছিল তা সারহান খেয়াল করেছে। সে ধীরে বলল। আপনি আমায় খেয়াল করেছেন? অরিত্রিকা যখন ছাদে এসেছে তখনই সারহান খেয়াল করেছে। অরিত্রিকার প্রশ্নের জবাব না দিয়ে বলল। জ্বর আছে এখনো? না, নেই। তাও ভালো, জ্বরে তো গোপন কথা উগড়ে দিয়েছিলে কাল রাতে। এত সব গোপন কথা নিয়ে ঘুমাস কি করে? অরিত্রিকা হকচকিয়ে গেল, কিছুটা ভয় পেয়ে গেল। কোনো গোপন কথা বলে দিয়েছে সে? পেটে তো অনেক কথা চেপে রেখেছিল, এখন কি হবে, কি করবে সে? অরিত্রিকার মুখশ্রী কাদো কাদো হয়ে গেল। করুণ চোখে তাকালো সারহানের দিকে। তাকিয়ে মিয়ে যাওয়া কণ্ঠে বলল। কোন কথা বলছেন সারহান ভাই? সারহান নীরব দৃষ্টিতে অরিত্রিকার ভীতু মুখশ্রীর দিকে তাকিয়ে বলল। কিছু অনুরাগ মিশ্রিত বাণী, অভিমান, রাগ, ভালো লাগা নিয়ে কথাগুলো জ্বরের ঘরে বলেছিস। আরেকটা কাজও করেছিস। থাক, ওটা আর না বললাম। বুঝতে শিখেছিস বাস্তবতা। কোনো ভুল কিছু করে বসিস না যার কারণে তুই সকলের কাছে খারাপ হয়ে যাস। অরিত্রিকা একটু দমে গেল। তার চোখে দ্বিধা দ্বন্দ্বিত প্রশ্নের সমাহার। সে মস্তিষ্কে চাপ দিল। রাতের ঘটনা মনে করার চেষ্টা করলো। অতিশয় চেষ্টা করেও সে কিছুই মনে করতে পারল না। সারহান অরিত্রিকাকে কিছু একটা ভাবতে দেখে গম্ভীর মুখে বলল। যা, আর ভাবতে হবে না, আমি চললাম। সারহান সিঁড়িঘর পার করে চলে গেছে অল্প সময়ে। অরিত্রিকা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়েছে। সে বুঝতে পারছে না কোন কথাটা বলেছে সে। ভাবি, আর কয়েকটা দিন থেকে গেলে হতো না?
সাথী বেগম অনেকটা অস্বস্তি নিয়ে মিতা বেগমকে বললেন। মিতা বেগমের মুখশ্রী থমথমে। গতকাল থেকে মন মেজাজ কোনোটাই ভালো নেই তার। সারা রাত মেয়েকে বুঝিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। ইফা উদাসীন ভঙ্গিতে শুধু শুনে গেছে, কোনো প্রতিক্রিয়া দেখায়নি। চক্ষুদ্বয়ে অনবরত অশ্রু ঝরেছে। মা হয়ে মেয়ের কষ্ট তার সহ্য হচ্ছে না। চোখের সামনে সারহানকে দেখলে হয়তো আরও অনেক বেশি কষ্ট পাবে ইফা। তাই আর এক মুহূর্ত দেরি শোভনীয় মনে হলো না মিতা বেগমের কাছে। সবার সামনে নিজেকে স্বাভাবিক রাখলেও গতকালের ঘটনা তার কাছে অপমানজনক মনে হয়েছে। তিনি সাথী বেগমকে প্রত্যুত্তর করলেন। আজই ইফা যেতে চাইছে, আগামীকাল হতে নাকি ক্লাস অ্যাটেন্ড করবে। বেশি দিন ছুটি কাটালে পড়াশোনার ক্ষতি হবে। আবার তোমার ভাই কল করেছিল দ্রুত যাওয়ার জন্য। সাথী বেগম মিতা বেগমকে আর কিছু বললেন না। নিজের কাছেই খারাপ লাগছে। পরিবারের মাঝে বিষয়টা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। তানিয়া বেগম সাথী বেগমকে প্রথমে সারহানের সাথে ইফার বিয়ের কথাটা বলেন। সাথী বেগম বারণ করতে চেয়েছিলেন, কারণ সারহান যদি না বলে দেয় তাহলে বিষয়টা অন্যরকম পর্যায়ে যাবে। কিন্তু বড় জায়ের মুখের উপর বারণ করা দৃষ্টিকটু। তার ধারণা সঠিক প্রমাণ করেছে সারহান। মিতা বেগম কিছুটা মিথ্যাশ্রয়ী হয়েছেন আজ। ইফার আগামীকাল কোনো ক্লাস নেই, কোনো একটা কারণ দেখিয়ে যাওয়ার মাধ্যম হিসেবে মিথ্যা বললেন তিনি। তারও এখানে আর থাকতে ইচ্ছা করছে না। আফ্রিদি গ্যারেজের সামনের দিকটায় দাঁড়িয়ে হাঁপিয়ে যাওয়া ভঙ্গিতে মিতা বেগমকে বললেন। মা, লাগেজ গাড়িতে রেখে দিয়েছি। আর কোনো কিছু আছে যেগুলো গাড়িতে রাখতে হবে? মিতা বেগম কিছুটা ভেবে বললেন। সব তো নেওয়া হয়েছে, আর কিছু বাকি নেই। ও, ইফা কোথায়? এখনো আসছে না কেন? অরিত্রিকার সাথে আসছে। আমরা গাড়ি থেকে বসি তাহলে। ঠিক আছে, চলো। আফ্রিদি গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। তার পাশের সিটে মিতা বেগম বসলেন। সাথী দুজনের পিছু পিছু বেগম গাড়ির কাছে এগিয়ে গেলেন। ইফা আর অরিত্রিকা ডাইনিং রুম পেরিয়ে সদর দরজার কাছে এসেছে। রুম থেকেই দুজনে একসাথে আসলেও কথা নেই তাদের মাঝে। দুজনাই নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই। অরিত্রিকা বারবার ইফার মুখ পানে দৃষ্টিপাত করছে। ইফাকে দেখেই বোঝা যাচ্ছে কতটা কষ্ট পেয়েছে। এক নিমিষে অল্প কিছু সময়ের ভালো লাগা যেন দাবানল বানিয়ে দিয়েছে মনকে। ভঙ্গুর মনোকষ্ট আসলেই অনেক যন্ত্রণার। চক্ষু সম্মুখে অরিত্রিকা সারা রাত ইফার কান্না দেখে উপলব্ধি করেছে। অরিত্রিকা ইফাকে চুপ করে থাকতে দেখে শুধালো। আপু, তোমার কি খুব কষ্ট হচ্ছে? ইফা অরিত্রিকার দিকে তাকালো। নিশ্চল চক্ষুদ্বয়, শুকনো মুখশ্রী, মলিনতা ছেয়ে আছে মুখে। ইফা শুকনো মুখে মলিন হাসি এঁটে বলল। আমি দেখি কি এমন মনে হচ্ছে? অরিত্রিকা তা শুনে কিছুটা মিইয়ে গেল। তার কাছে ইফার মনোভাব একদম স্পষ্ট। ভালো লাগার পরিমাণটা যখন বেশি থাকে তখন কষ্টের পরিমাণটা বেশি থাকে। ইফার অরিত্রিকা গ্যারেজের সামনের দিকটায় দাঁড়ালো। আফ্রিদির গাড়ি কিছুটা দূরে। অরিত্রিকা মিইয়ে যাওয়া কণ্ঠে বলল। আপু, তুমি কি সারহান ভাইকে ভালোবাসো? ইফা বোধহয় একটু থমকালো। তা আড়াল করে ঝিমিয়ে যাওয়া কণ্ঠে বলল। ভালোবাসার কি বুঝিস তুই? বয়স তো এখন 18 পেরোয়নি। অরিত্রিকা নিষ্প্রাণ হেসে বলল। 18 না পেরোলেও বুঝতে পারি। এই যে তোমার অনেক কষ্ট হচ্ছে, তবুও কেমন চেপে রেখেছো কষ্টগুলো। ব্যথাগুলো আড়াল করার বৃথা চেষ্টা চালাচ্ছ, তবুও বুঝতে পারছি আমি। ইফা মলিন মুখে চমৎকার হেসে বলল। বুঝলাম। আমার এই পিচ্চি বোনটা আর ছোট নেই, বড় হয়ে গেছে। মানুষের মনের খবরও বুঝতে শিখেছে। এমন মন বোঝার ক্ষমতা কজনের আছে বল? অরিত্রিকা মুখ গোমরা করে বলল। আপু, তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ। ইফা আবারও হেসেই বলল। সত্যি বলবো নাকি মিথ্যা বলবো বলতো? সত্যিটাই বলছি। সারহানকে আমার ভালো লাগে, হয়তো ভালোবাসি, এই কারণে এতটা মূর্ছে পড়েছি। দেখেছি সবার সামনে স্বাভাবিক থাকার অ্যাক্টিং করলাম, অথচ তুই বুঝে গেলি। ইফার মুখে সত্যিটা শুনে অরিত্রিকার বক্ষস্থল ধক করে উঠল। চমকিত হলো তার মন সত্তা। খেই হারিয়ে যাওয়া নৌকার মতো মনে হলো নিজেকে। ভেবেছিল হয়তো ভালো লাগা বলবে, কিন্তু ভালোবাসা? অরিত্রিকার মুখশ্রীতে আধার নেমেছে যেন। ইফা অরিত্রিকাকে চুপ থাকতে দেখে বলল। কি রে, চুপ হয়ে গেলি কেন? সারহান ভাইকে সারহান বলে সম্বন্ধ করেছি, তার জন্য মুখ গোমরা করেছিস? একটা কথা জানিস, সারহান ভাই ডাকটা আমার আসে না, তাই বলেছি। অরিত্রিকা প্রতিক্রিয়াহীন হয়ে নীরব চোখে ইফার দিকে তাকিয়ে বলল। তেমন কিছু না আপু। আমার মতো ভুল করবি না আর। ভুল মানুষকে কখনো ভালোবাসবি না, না হলে এই যে একজন ভুল মানুষকে ভালোবেসেছি। একজন ভুল মানুষকে ভালোবাসা আমৃত্যু অশ্রুপাতের কারণ হয়। একতরফা ভালোবাসা খুবই ভয়াবহ, জানিস? অরিত্রিকার বক্ষে যেন ঝড়ো হাওয়া বইছে। তার মুখশ্রী আতঙ্কিত, অজানা ভয় যেন চেপে ধরেছে। মন বলছে ইফা আপুর মতোই যদি তাকেও সারহান ভাই না বুঝে তখন কি হবে? ইফা আপুর মতোই কি এই কষ্ট দুঃখে জর্জরিত হবে সে? একতরফা ভালোবাসা নিয়ে কাঁদবে সে?
অরিত্রিকার চোখ ঝাপসা হয়ে আসছে। ভালো লাগা থেকে শুরু হয় প্রণয়ের সূচনা। প্রণয়ের সন্ধিক্ষণে এসে যদি অপূর্ণতার দরজায় করানার্থে হয়, তখন তো সে নিঃশেষ হয়ে যাবে। তার চোখ অশ্রুতে ভিজে আসছে। ইফা অরিত্রিকার কন্দনরত মুখশ্রী দেখে বিচলিত ভঙ্গিতে বলে উঠল। ইস, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? অরিত্রিকার মনে চলা ঝড়ো মেঘের কথা আড়াল করে চক্ষুদ্বয়ের অশ্রু হাত ধরা মুছে পড়ল। তুমি চলে যাবে তাই খারাপ লাগছে আমার। ইফা অরিত্রিকাকে জড়িয়ে ধরে মলিন স্বরে বলল। হাহারে পাগলি, একবারে যাচ্ছি নাকি? আবার আসবো তো তোর বিয়ে খেতে, অনেক মজা হবে তখন। অরিত্রিকা মেয়েকে রাগ দেখিয়ে বলল। আপু মজা করো না তো। আমি মজা করছি না, সত্যি আসবো, দেখিস। কথাটা বলা শেষ হতেই ইফার দৃষ্টি আটকালো চৌধুরী বাড়ির সদর দরজার দিকে। তাকাতেই তার অন্তঃস্থল কেঁপে উঠল, আবারও হুহু করে কেঁদে উঠল মন। চক্ষু ভিজে আসছে নোনা পানির বিন্দুতে। ভিজা চোখে তাকিয়ে আছে সারহানের দিকে। সারহান অরিত্রিকার ইফার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। ইফা আর কঠিন মানুষটির দিকে না তাকিয়ে অরিত্রিকাকে ছেড়ে দ্রুততার সাথে বলে উঠল। আর সময় নেই রে, বাসায় পৌঁছে অনেক কথা বলবো, বুঝলি? ঠিক আছে চলো, তোমার গাড়ি পর্যন্ত দিয়ে আসি আমি। চল। ইফার অরিত্রিকা আফ্রিদির গাড়ির দিকে যেতে লাগলো। ইফা অনিশ্চিত বাসনা নিয়ে অবাধ্য টানে একবার পিছু ফিরে তাকালো। দেখলো সারহান এখনো তাদের দিকে তাকিয়ে আছে। ইফা চোখ পিরিয়ে সামনের দিকে তাকালো। মিতা বেগম ইফাকে আসতে দেখে বললেন। এতক্ষণ কি করছিলি দুজনে? জরুরি কথা বলছিলাম। আফ্রিদি বলে উঠল। দ্রুত বসো, যেতে অনেক সময় লাগবে। ইফা সাথী বেগম আর অরিত্রিকা থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। আফ্রিদি আর মিতা বেগমও সাথী বেগম আর অরিত্রিকার থেকে বিদায় নিল। আফ্রিদি আর দেরি না করে গাড়ি স্টার্ট দিয়ে মেন গেট পেরিয়ে গেল মুহূর্তেই। অরিত্রিকা আর সাথী বেগম বিদায় দিয়ে সদর দরজায় ঢুকতে যাবে, এমন সময় খেয়াল হলো সারহান দাঁড়িয়ে আছে। সাথী বেগম পাশ কাটিয়ে ভেতরে গেলেও অরিত্রিকা গেল না। সারহান অরিত্রিকার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। অরিত্রিকার চোখে মুখে বিচলিত ভাবে স্পষ্ট মনে জমা হয়েছে একটাই প্রশ্ন, সারহান ভাই এখানে কি করছেন? সবাইকে বিদায় দিতে এসেছেন? উৎকণ্ঠা চাপা রাখতে না পেরে অরিত্রিকা সারহানকে শুধালো। আপনি এখানে কি করছেন সারহান ভাই? সারহান একটু নড়ে চড়ে উঠল। অরিত্রিকার কথায় পাত্তা না দিয়ে সরু দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। কেঁদেছিস কেন? অরিত্রিকার মনে হালকা ভালো লাগার দোলা দিল। সারহান ভাই তার মুখশ্রী খেয়াল করেছে। তার ওষ্ঠের কোণে বিরাজ করছে মৃদু হাসির রেখা। মনটা নিমিষেই ফুরফুরে হয়ে গেল। তার ভালো লাগার প্রজাপতি যেন উঠছে মন আকাশে। অরিত্রিকা উচ্ছ্বসিত ভাব অপ্রকাশিত রেখে বলল। ইফাপু চলে গেল তাই। সারহান কিছুটা সময় চুপ থেকে সরাসরি প্রশ্ন করল। তোর কি মনে হয় আমি মায়ের কথা মতো বিয়েটা না করে ভুল করেছে? অরিত্রিকা আন্দাজ করলো কেন সারহান এমন প্রশ্ন করেছে। সকাল হতেই তানিয়া বেগম রুম থেকে বাহিরে বের হননি। আরশাদ সাহেবও গম্ভীর হয়ে আছেন, কারো সাথেই তেমন কথা বলছেন না। সাথী বেগমও চুপচাপ নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আজমল সাহেব দু একটা কথা বলেছেন। সাদাত আর অরিত্রিকা সকাল হতে এসব শুধু পর্যবেক্ষণ করছে। বাড়ির পরিবেশ অস্বাভাবিক। অরিত্রিকা শান্ত কণ্ঠে বড়দের ন্যায় সারহানের প্রশ্নের জবাব দিল। আপনি আমার থেকে বয়সে অনেকটাই বড়, আমার থেকে আপনার বোঝার ক্ষমতাও বেশি, জীবন সম্পর্কে ধারণাও বেশি। বিয়েটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। ইফা আপুকে কেন বিয়ে করলেন না তা অস্পষ্ট থাকলেও কিছুটা অবগত আমি। আপনি না করেছেন হয়তো আরো কোনো কারণ আছে। যাই হোক, আমার দৃষ্টিকোণ থেকে ভুল বা সঠিক কোনোটাই আমি বলবো না। আপনার যা ভালো মনে হয়েছে আপনি তাই করেছেন। একটা কথা কি জানেন, আমি ইফা আপুর চোখে আপনার জন্য ভালো লাগার থেকে বেশি ভালোবাসা দেখেছি। আপনি তবুও তাকে রিজেক্ট করেছেন। এখন এসব ভেবে আর কি লাভ বলুন? কোনো লাভ নেই। আমার মনে হয় বড় মার রাগ ভাঙানোটাই জরুরি আপনার। সকাল থেকে তো আমাদের সাথেও কথা বলছে না। সারহান অরিত্রিকার বলা কথাগুলো শুনে গাম্ভীর্য ভাব নিয়ে বলল। আমার মনে হয় তোর মোটিভেশনাল বক্তা হচ্ছে। কেন? জানতে চাইলাম একটা কথা, আর তুই বললি কি করা উচিত আমার? অরিত্রিকা বিরক্ত হলো খুব, তবুও স্বাভাবিকভাবেই বলল। আমার থেকে জানতে চাইছেন তাই বলেছি, না হলে বলতাম না। সারহানের আর অরিত্রিকার সাথে তর্ক করার ইচ্ছে হলো না। সে অরিত্রিকাকে আর কিছু না বলে চলে যাবে। এমন সময় অরিত্রিকা ডেকে উঠল। সারহান পা থামিয়ে অরিত্রিকার দিকে তাকিয়ে ইশারা করলো কি হয়েছে। অরিত্রিকা মনের মাঝে জমিয়ে রাখা কথাগুলো উপস্থাপন করলো। আপনি গতকাল বলেছিলেন যে রমণী আপনার জীবনে নিজ ইচ্ছেতে জড়াতে চাইবে, তাকে আপনি জীবন সঙ্গিনী রূপে গ্রহণ করবেন। আপনি হয়তো জানেন অনেক রমণী নিজ ইচ্ছায় আপনার জীবনে আসতে চাইবে, তখন আপনি কাকে বেছে নেবেন? সারহানের মুখ গম্ভীর থাকলেও রহস্যময় হাসি রেখা ফুটে উঠল। মূলত অরিত্রিকার এমন প্রশ্ন যেন সারহানকে কিছুটা বিস্মিত করেছে, তবে একটু মজাও পেয়েছে সে। সারহানকে অরিত্রিকা এমন একটা প্রশ্ন করবে তা একটু অবাক করা
সারান রহস্যময় হাসি ওষ্ঠকোণে বজায় রেখেই বলল, সে রমনা নিশ্চয়ই বাকিদের থেকে আলাদা হবে। নিশ্চয় বলতে চাইছেন আপনার জন্য তার মনে প্রগাঢ় ভালোবাসা লুকায়িত থাকবে, আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, সুখে দুঃখে পাশে থাকবে, কখনো ভুল বুঝবে না আপনাকে, আপনার সাথে সারাটা জীবন কাটিয়ে দেবে। একটা কথা কি জানেন, আমি খেয়াল করেছি ভালোবাসা কখনো বয়স দেখে হয় না। আবার অপ্রকাশিত ভালো লাগার অনুভূতি গাঢ় হয়েও ভালোবাসায় পরিণত হয়। প্রথম ভালোবাসার মানুষটি যে রমণীর ভাগ্যে থাকে সে নিশ্চয়ই ভাগ্যবতী হয়। অরিত্রিকা আর দাঁড়ালো না, নীরবে সারহানের সামনে হতে প্রস্থান করলো। সারহান বিস্মিত হলো অরিত্রিকার কথায়। সে অরিত্রিকার চলে যাওয়ার পানে তাকিয়ে রইল ক্ষণসময়। মেয়েটা কি তবে তাকে ভালোবাসে এটাই বোঝাতে চাইলো? ভাবতেই সারহানের হার্টবিট ফাস্ট হলো। সে নিজ হাত দ্বারা বক্ষস্থল চেপে ধরল। কথাগুলোর পরিধি অনেকটা, এতটা গভীরভাবে জমে থাকা গোপন কথা উদাহরণস্বরূপ ব্যাখ্যা করা অনেকটাই চমকপ্রদ। অরিত্রিকা মুখ গোমরা করে বসে আছে বিছানায়। তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে অসহায়ত্ব। করুণ চোখে বিছানার উপর তাকিয়ে আছে। সামনে এক গাদা বইয়ের স্তূপ। এত বই কয়েকদিনে সে কি করে পড়বে, এসব ভাবনায় মাথা ঘুরিয়ে যাচ্ছে। চারিপাশে অন্ধকার দেখছে সে। মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিল, শুধু কয়েক মাস কোচিংও করেছিল। মেডিকেলে চান্স হয়নি, তাই পাবলিকে অ্যাডমিশন দিবে। পাবলিকে অ্যাডমিশনের জন্য আলাদাভাবে পড়তে হবে। উফ, কিভাবে কি পড়বে অরিত্রিকা বুঝতে পারছে না। এখন তার হাত পা ছুঁড়ে কান্না করতে ইচ্ছে হচ্ছে। 2 ঘন্টা যাবৎ বসে আছে বই নিয়ে, শুধু গুটি কয়েক এমসিকিউ পড়েছে সে। অরিত্রিকার মন চাচ্ছে বই গুছিয়ে ঘুমিয়ে পড়তে। অরিত্রিকার ফোন বাজছে, এতেই মেজাজ চটে গেল। বিগড়ে যাওয়া মেজাজে সে ফোন হাতে নিয়ে দেখলো ইশরা ভিডিও কল করেছে। অরিত্রিকা রিসিভ করলো তখনই। ইশরা অরিত্রিকার মুখ থমথমে দেখে বলল, কি রে, কি হয়েছে? মুখে এমন করে আমসত্ত্বের মতো করে রেখেছিস কেন? অরিত্রিকার রাগ কমে গেল। সে মুখ গোমরা করেই হতাশা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আমি মনে হয় বাঁচবো না রে বোন। ইশরা চমকে বলে উঠল, কেন, কি হয়েছে? বোন আমি মরে যাচ্ছি, বাঁচা আমায়। আরে বল তো কি হয়েছে? সামনে অ্যাডমিশন, এখনো কিচ্ছু পড়িনি, কিভাবে কি করব বলতো। ইশরা বুঝতে পারলো অরিত্রিকার কাহিনী। সে তো ভেবেছিল অনেক বড় কিছু হয়েছে। আমিও কিচ্ছু করিনি, বই নিয়ে বসে আছি, পড়তে ভালো লাগছে না। মন বলছে অ্যাডমিশন না দিয়েই কোনো কলেজে ভর্তি হয়ে যাই। আমারও তাই মনে হচ্ছে, চল রাজশাহী কলেজে ভর্তি হই। এইবার যদি ভার্সিটিতে চান্স না পাই, কপালে দুঃখ আছে। অরিত্রিকা তপ্ত নিঃশ্বাস ফেললো। কপালটাই খারাপ তার। কিছুটা চিন্তিত হলো সে। ইফা আপু কোথায়? ইশরার কথা শুনে অরিত্রিকা ফোন স্ক্রিনে তাকিয়ে বলল, ইফাপু আজ সকালে ঢাকা চলে গেছে। ইফা কিছুটা বিস্মিত হয়ে বলল, এত দ্রুত চলে গেল? হুম। আচ্ছা এসব বাদ দে, বিয়ের কি হলো? সারান ভাইয়া কি রাজি হয়েছে? অরিত্রিকা ফুরফুরে মেজাজে উত্তর দিল, না, উনি রাজি হননি। বাড়িতে এটা নিয়ে একটু ঝামেলা চলছে। সারান ভাইয়ের সাথে কেউ ঠিকভাবে কথাও বলছেন না। ইশরা ভাবুক হয়ে বলল। আমারও মনে হচ্ছিল রাজি হবে না। অরিত্রিকা উত্তেজিত হয়ে ইশরাকে বলল, জানিস কি হয়েছে, তোর ভাবনাই সঠিক হয়েছে। ইশরা কৌতূহলী হয়ে বলল, কি হয়েছে? আরো কোনো ভাবনা? আমাদের ধারণাই সঠিক। ইফাপু সারান ভাইকে পছন্দ করতো, এমনকি ভালোবাসতো। ইশরা বিছানায় শুয়েছিল। চমকে উঠে বসে চিল্লিয়ে বলে উঠল। এইসব কি বলছিস? অরিত্রিকা মন খারাপ করে বলল, জানিস ঢাকা যাওয়ার সময় আপুর খুব মন খারাপ ছিল। সাহান ভাই তাকে বিয়ে করবে না জেনে সারা রাত কেঁদেছে সে। ইশরার চোখ বড় বড় হয়ে গেল। সে বলল, আরে আমি তো ভেবেছিলাম হয়তো ক্রাশ খেয়েছে, এখন দেখি ভালোবাসে। এতটা সিরিয়াস কেস আগে তো বুঝিনি। আমিও এটাই ভেবেছিলাম, এখন দেখি সম্পূর্ণ উল্টো। সারান ভাইয়ের মনে কি চলে আমাদের মতো বুদ্ধি কমওয়ালিদের মাথায় ঢুকবে না। বিয়ে যেহেতু হবে না, তাই ভেবে আর লাভ নেই। এখন বল, তুই সুস্থ আছিস? জ্বর ছেড়েছে? এখন অনেকটাই সুস্থ। ইশরা একটু মস্করা করতে ইচ্ছে হলো। এই সুযোগে অরিত্রিকাকে একটু জ্বালানো যাক। যেই বাবা সেই কাজ। ইশরা মজার ছলে বলে উঠল, প্রিয় মানুষের বিয়ে হয়ে যাবে সেই শোকে বৃষ্টিতে ভিজে কি অবস্থা করেছিলি! ছি অরিত্রী, ছি। মানুষ জানলে কি বলবে বলতো? এইটুকু মেয়ে বিরহে নিজেকে কষ্ট দিচ্ছে, তারপরও অন্য কোনো ছেলে না, মেয়ে তার বর বাবার ছেলের জন্য পাগলামো করছে। ভাবা যায়? অরিত্রিকা ফোন স্ক্রিনে কটমট দৃষ্টি ফেললো। রাগ দেখিয়ে বলল, এক থাপড় দিব তোরে। এসব কি উল্টাপাল্টা বলছিস তুই? হ্যাঁ, সত্য বললেই দোষ, আমার থেকে লুকিয়ে লাভ নেই। আমার চোখে ফাঁকি দেওয়া একেবারে ইম্পসিবল, একেবারে ইম্পসিবল।
তোর কথা গোপন রেখেছি, তার জন্য ধন্যবাদ দে আমায়। তোর মতো শাকচুনিকে ধন্যবাদ দেবো কেন আমি? ইশরা কপাল চাপড়ে নাটকীয় ভঙ্গিতে বলল, ভালো মানুষের জাবানাই নাই রে। সারান ভাইকে বলে দেওয়াই উচিত ছিল। ওনার বিরহে মন পুড়ে ওনারই চাচাতো বোন। কেন যে বললাম না, সেদিন তো জানতেই চেয়েছিল। এখন মনে হচ্ছে বলে দিলে ভালো হতো। অরিত্রিকা কঠিন চোখে তাকালো ইশরার দিকে। এই মেয়ের থেকে কোনোদিনও কিছুই লুকাতে পারেনি সে, আজও সবকিছু ধরে ফেলেছে। ইশরা অরিত্রিকার রাগী মুখ দেখে হেসে বলল, আরে রাগ করিস না, আমি সত্যিই কাউকে বলবো না। এই বয়সে এমন একটু একটু ভালো লাগতেই পারে, এটাই তো স্বাভাবিক। এমনিও মনে হয় না মামু ওনার সাথে তোর বিয়ে দিবে। অরিত্রিকার রাগে নাকের পাটাতন ফুলছে, রাগে মাথা দপদপ করে জ্বলছে। মন চাইছে ইশরার মাথা ফাটিয়ে দিতে। ইশরা অরিত্রিকার রাগাশ্রয়ী মুখ দেখে হাসি বন্ধ করে বলল, আরে আমি ফান করছিলাম। তোকে একটা কথা বলি শোন। অরিত্রিকার রুদ্ধ স্বরে বলল, কি? তুই কি সত্যিই সারান ভাইয়াকে শুধু পছন্দ করিস, একটুও ভালোবাসিস না? অরিত্রিকার রাগ নিমিষেই গায়েব হয়ে গেল। ইশরার এমন প্রশ্ন শুনে কিছুটা চিন্তিত ভাব পরিলক্ষিত হলো তার মাঝে। আসলে কি শুধু ভালো লাগে নাকি ভালোবাসে সে? হয়তো অনেকটাই ভালোবাসে। অরিত্রিকাকে চিন্তিত দেখে ইশরা বলল, এইটার উত্তর নিজের মাঝেই খোঁজ, বুঝলি? মন থেকে কি উত্তর পাস সেটা দেখ। যদি ভালোবেসে থাকিস সারান ভাইয়াকে, তবে কি সারা জীবন পাশে থাকতে চাস ওনার? এর উত্তর খুঁজে বের কর, দেখবি উত্তর পেয়ে গেলেই সব সহজ হয়ে যাবে। অরিত্রিকার মন চঞ্চল গতিতে উত্তর খুঁজে চলেছে। আসলে সে কি চায়? নিশ্চয়ই পছন্দের মানুষকে হারাতে চাইবে না কখনো, সারা জীবন পাশে থাকবে। অরিত্রিকা দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আমার প্রথম কল্পপুরুষ আমারই হোক। আমি চাই উনি আমার মনের কথা বুঝুক, আমায় ভালোবাসুক। তারপর না হয় ওনার সাথে সারা জীবনের জন্য জড়িয়ে যাব। আমি চাই আমাদের পরিণয় পবিত্র হোক। তুই কিন্তু বড়দের মতো কথা বলছিস, অবাক হয়ে গেছি তোর কথা শুনে। অরিত্রিকার মুখে একটা হাসি ফুটে উঠল। সে হাস্যরত কণ্ঠে বলল, বড় তো হয়েই গেছি, আর 2 দিন পর আমার জন্মদিন, ভুলে গেছিস? তোর জন্মদিন কখনো ভোলা যায়? তুই আসবি না? ইশরা বলল, দেখি কি করা যায়। আচ্ছা এখন রাখছি, পরে কথা হবে। ঠিক আছে। অরিত্রিকা কল কেটে দিল। ইশরার কথাগুলো মোটেও ফেলে দেওয়ার মতো ছিল না। তার অবচেতন মন সারহানের সাথে পথ চলার জন্য বলে চলেছে। রাজশাহী সিটি কর্পোরেশনের অফিসে নিশাত বসে আছে। তার পাশেই বসে আছেন নয়ন তালুকদার, মুখটা বিকৃত করে রেখেছেন। সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তার অফিস রুমে বসে আছে দুজনে। মোহাম্মদ তাহের রহমান নিজ জায়গায় বসে আছেন, মুখশ্রী গম্ভীর। এক হাতে চশমা ঠেলে বারবার বাহিরে তাকাচ্ছেন, মূলত কারো অপেক্ষার প্রহর গুনছেন। হাতের ঘড়ি দেখে সময় দেখে নিলেন একবার, সময় 11:57। সারহান তাহের সাহেবের অপেক্ষার প্রহর শেষ করে অফিস রুমে প্রবেশ করলো। সাথে প্রবেশ করলো আবির আর ইনান। মোহাম্মদ তাহের চোখে চশমা ঠেলে এক নজরে দেখে নিল সারহানকে। সুদর্শন শ্যামবর্ণীয় মানুষটাকে তার কাছে অনেকটা গম্ভীর মনে হলো। সারহান রোদ চশমা খুলে আবিরের হাতে ধরিয়ে দিল। আবির আর ইনানকে বাহিরে অপেক্ষা করতে বলল। আবির আর ইনান চলে যেতেই সারহানের চোখ পড়ল নিশাদের দিকে। নিশাদ সারহানের দিকে তাকিয়ে বাঁকা হাসছে। তা দেখেই সারহানের চোয়াল শক্ত হলো। দাঁতে দাঁত চেপে ক্রোধ সংবরণ করার চেষ্টা চালালো। তাহের সাহেব সারহানকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, মিস্টার সারহান, ওখানে দাঁড়িয়ে না থেকে প্লিজ সামনে এসে বসুন। সারহান নিশাদের থেকে চোখ ফিরিয়ে নিল। সে গিয়ে চেয়ার টেনে এক পাশে বসে পড়ল। তাহের সাহেব গলা খাকড়ি দিয়ে বললেন, আপনাদের কোনো ইউনিফর্ম করা হয়েছে তার সম্পর্কে আপনারা অবগত তো? সারহান কাঠিন্য এটাই বলল। আমি অবগত নই, প্লিজ কারণটা বলুন। তাহের সাহেব নয়ন তালুকদারকে উদ্দেশ্য করে বললেন, আপনি নিশ্চয় জানেন কেন ডাকা হয়েছে? নয়ন তালুকদার একবার সারহানের দিকে তাকিয়ে বললেন। সারহান তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু অবলোকন করে বুঝলো হয়তো সিটি কর্পোরেশনের সামনে যে ঝামেলা হয়েছিল তার জন্য ডাকা হয়েছে। নয়ন তালুকদার নিজের লোক লাগিয়ে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, তার খবর আবির তাকে দিয়েছে। মোহাম্মদ তাহের বললেন, একদিন আগে সিটি কর্পোরেশনের সামনে একটা ঝামেলা হয়েছিল, তা তো সকলের জানা। পাবলিক প্লেসের সামনে ঝামেলা করাটা বেমানান। সাধারণ মানুষগণ যাওয়া আসা করে, তারা তো ভয়ে আতঙ্কিত হয়ে যায়। বিষয়টা অন্তত আপনাদের রাজনীতিবিদদের বোঝা উচিত। দুই দলের ঝামেলা কেন পাবলিক ফেস করবে? একটাই উদ্দেশ্যে আপনাদের ডাকা হয়েছে, নিজেদের ব্যক্তিগত আর রাজনৈতিক শত্রু তার বহিঃপ্রকাশ করবেন না পাবলিক প্লেসে। সারহান চুপচাপ শুনল শুধু। নয়ন তালুকদার সারহানের নিশ্চুপতার সুযোগ নিয়ে বললেন,
আমার দলের কেউ সব ঝামেলা যুক্ত নয়, এগুলো সব বিরোধী দলের লোক করেছে। সারহান মুহূর্তেই মৃদু হাসল। নয়ন তালুকদারের নিজের সাফাই গাওয়াটা তার কাছে জঘন্য রকমের হাস্যকর মনে হলো। মোহাম্মদ তাহের নয়ন তালুকদারের কথা শুনে বললেন। নয়ন তালুকদারের মুখ থমথমে হয়ে গেল। নিশাদ চোখের সামনে নিজের মামার এমন অপমান শুনে ভেতরে ভেতরে রাগে ফেটে যাচ্ছে। সারহানের ওষ্ঠকোণে বজায় আছে রহস্যময় হাসি। হাস্যরত অবস্থায় সারহান বলল, এই ছোট্ট একটা কাজের জন্য ইলেকশনের কাজ ছেড়ে আসতে হলো। ইটস নট ফেয়ার। নেক্সট টাইম আমার কাছে আমায় ডাকবেন না, এসব শোনার আমার টাইম নেই। সারহান চেয়ার ছেড়ে শার্টের হাত ফোল্ড করতে করতে বলল, কোনো প্রবলেম হলে আবিরকে কল করে বলবেন। এসব ছোট প্রবলেম আবির সামনে নেবে। আজ আমি আসছি। সারহান অফিস থেকে বেরিয়ে গেল। মোহাম্মদ তাহের হতবুদ্ধির ন্যায় শুধু চেয়ে রইলেন। তিনি তো আরো কথা বলতে চেয়েছিলেন, তার আগে সারহান চলে গেল। সবই কপাল, কোথাও সম্মান নেই। সারহান পার্কিং প্লেসে এসে দেখলো ইনান গাড়ি স্টার্ট দিয়েছে। গাড়ির দরজা খুলেই বসতে যাবে এমন সময় নিশাদের কণ্ঠস্বর শুনতে পেল। সারহান গাড়ির দরজা আটকে নিশাদের দিকে ভ্রু কুচকে তাকালো। নিশাদ ঠোঁট এলিয়ে হেসে সারহানের সম্মুখে দাঁড়ালো। সারহান বিরক্তি প্রকাশ করে বলল, এমন ক্যাবলার মতো হাসছিস কেন? এখানে কি কোনো দাদার অ্যাড দিতে বলা হচ্ছে? নিশাদের হাসি থেমে গেল সহসা। হাসি থামিয়ে রাগান্বিত হয়ে সারহানের দিকে তাকালো। সারহান তা দেখে ব্যস্ততা দেখিয়ে বলল, কি বলবি বল, আমার অনেক কাজ আছে। নিশাদ শয়তানি হাসি ঝুলিয়ে বলল, আসলে তোকে দেখে একটা কথা মনে পড়লো, তাই সেটা জানতে থামতে বলেছি। আমার হবু বউয়ের খবর জানতে অনেকদিন খোঁজ খবর রাখতে পারিনি। তোর সাথে দেখা হলো তাই ভাবলাম একবার অরিত্রিকার খবরটা নেওয়া দরকার। তো কেমন আছে আমার হবু বউটা? সারহানের মুখশ্রী কাঠিন্যে বর্ণ ধারণ করলো। দুই হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। রাগে চোখ লাল হয়ে গেছে সারহানের। মন চাইছে জিভ টেনে ছেড়ে দিতে। নিশাদ যেন সারহানের এমন রূপ দেখে আরো মজা পেল। সে আবারও বলে উঠল, অরিত্রিকার খবরটা আমাকে জানানো তোর কর্তব্য। সম্পর্কে আমি তোদের বাড়ির জামাই হব। এখন আবার এটা বলিস না, বিয়ে তো ভেঙে গেছে। বিয়ে ভাঙলেও আমার কিচ্ছুটি যায় আসে না। আমি জানি কিভাবে অরিত্রিতাকে নিজের করতে হয়। তুই তো আমার শালা বা। নিশাদ আর কিছু বলতে পারল না। তার আগে শক্তপোক্ত পুরুষালী হাত তার গলার আওয়াজ রোধ করে দিল। নিশাদ হাঁসফাঁস করছে। সারহান নিজ হাতে সর্বোচ্চ শক্তি দিয়ে নিশাদের গলা চেপে ধরেছে। সকল রাগ যেন তার উপরই মেটাচ্ছে। সারহান রাগাশ্রিত হয়ে পিষে যাওয়া কণ্ঠে বলে উঠল, তোর সাহস তো দেখছি আকাশ ছুঁয়েছে। কার সামনে কি বলতে হবে তা বোধ হয় মগজ থেকে বেরিয়ে গেছে। আজ তোর সাহস দেখে অনেক অবাক হলাম বটে। হরিত্রিকার দিকে নজর দেওয়া অফ কর, না হলে তোর ওই চোখ দুটো আর কাউকে দেখার অবস্থায় থাকবে না। যে জিভ দিয়ে হরিত্রিকাকে নিয়ে কথা বললে সে জিভ টেনে ছিঁড়ে ফেলতে একটু সময় লাগবে না আমার। সো বি কেয়ারফুল ডুড। বলা যায় না, প্রথমবারও থেকেও এবার খারাপ অবস্থা করতে পারে, তখন কাউকে নিজের মুখটাও দেখাতে পারবি না। আরেকটা কথা, হরিত্রিকার দিকে আর একবার নজর তুলে থাকাস যদি, তাহলে একবারে জানে মেরে ফেলবো। তোর লাশ এমন জায়গায় গুম করবো কে তোর লাশের হদিসে পাবে না। শালা কুত্তার বাচ্চা। সারহানের ক্রোধে গর্জনরত হিংস্রাত্মক চাহনিতে নিশাদের দিকে তাকিয়ে আছে। রাগে শরীর থরথরিয়ে কাঁপছে। তার মুখশ্রী লাল হয়ে গেছে। নিশাদ ছটফট করছে। দুহাতে চেষ্টা করেও গলা হতে সারহানের হাত ছাড়াতে পারছে না। জিভ বেরিয়ে গেছে, চোখ উল্টে যাচ্ছে। অবস্থা খুবই ভয়াবহ। আবির গাড়ির ভেতর হতে সারহানের এমন ধ্বংসাত্মক রূপ দেখে তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে আসলো। ইনানও সারহানের এমন রূপ দেখে ভয় পেয়ে গেছে। সেও দেখলো পরিস্থিতি উত্তপ্ত। এখনই সারহানকে না থামালে নিশাদকে মেরেই ফেলবে। নিজ চোখে সারহানের এমন ভয়াবহ রূপ বেশ কয়েকবার চক্ষু সম্মুখে দেখেছে। সে গাড়িতে আর বসে না থেকে দ্রুততার সহিত গাড়ির দরজা খুলে দৌড়ে গেল সারহানের দিকে। আবির আর ইনান সারহানের হাত থেকে নিশাদকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। নিশাদের অবস্থা শোচনীয়। চক্ষুদ্বয় হতে পানি গড়িয়ে পড়ছে। শরীর অসাড় হয়ে আসছে। সারহান নিশাদের দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসলো। সে নিশাদের গলা হঠাৎই ছেড়ে দিল। নিশাদ ধুলো মাখা রাস্তায় ধপাস করে বসে পড়ল। দুর্বল শরীরে চোখ ঘোলা হয়ে এসেছে। কাশতে কাশতে জীবন যেন জাহে জাহে অবস্থা। ঠোঁটের কোণে কিছুটা রক্তের অস্তিত্ব। শরীর ঘেমে স্রোত হয়ে গেছে। সারহান নিশাদের করুণ অবস্থা দেখে স্বাভাবিক রইল। তার সাথে নিশাদের মতো চুনোপুটি লাগতে আসছে ভাবতেই তাচ্ছিল্যের হাসি হাসলো সারহান। আবির আর ইনান অবাক চোখে তাকিয়ে আছে সারহানের দিকে। তারা জানে সহজে সারহান রাগ বা কারো গায়ে হাত দেয় না। হয়তো নিশাদ কোনো উল্টোপাল্টা কথা বলেছে, এই কারণেই রেগে গেছে এতটা। সারহান নিজের শার্ট টেনে ঠিক করতে করতে আবিরকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, গাড়ি থেকে পানির বোতল নিয়ে আয়। আবির ভাবলো নিশাদকে শিক্ষা দিতে গিয়ে হাঁপিয়ে গিয়েছে, হয়তো পানি খাবে। সে কথা মতো গাড়ি থেকে পানির বোতল নিয়ে আসলো। আবির আসতে সারহান পানির বোতল হাতে নিয়ে নিশাদকে যে হাতে গলা টিপে ধরেছিল সেই হাত ধুয়ে ফেললো। আবির আর ইনান তাজ্জব বনে গেল। বিস্মিত চোখে সারহানের দিকে তাকিয়ে থাকলো।
ভেবেছিল এক আর হলো আরেক। সারহান হাত ধুয়ে আবিরের হাতে বোতল ধরিয়ে দিতে খেয়াল করলো দুজন তার দিকে অদ্ভুত চোখে তাকিয়েছে। সারহান বিরক্তি ঢেলে বলল, এমন করে দুজন আমার দিকে তাকিয়ে কি দেখছিস? আবির আর ইনানের ধ্যান ভাঙলো। আবির বলল, আমি ভেবেছিলাম তুই হয়তো পানি খাবি। কর্তব একটা। আবিরের মুখ গোমরা হয়ে গেল। ইনান নিজেকে বাঁচাতে গাড়ির দিকে ছুটে গেল। নয়ন তালুকদার ভাগ্নেকে খুঁজতে খুঁজতে পার্কিং প্লেসে বসে থাকতে দেখে দৌড়ে আসলেন। এসেই দেখলেন নিশাদের বিধ্বস্ত মুখ দেখেই চমকে উঠলেন। নিশাদ তখনও স্বাভাবিক হয়নি, জোরে জোরে শ্বাস টেনে যাচ্ছে, গলায় আঙ্গুলের দাগ স্পষ্ট। নয়ন তালুকদার নিশাদকে দেখে ভয়ার্ত কণ্ঠে বললেন, নিশাদ, এই অবস্থা কি করে হয়েছে? নিশাদ কথা বলার অবস্থায় নেই, তবুও নয়ন তালুকদারের কথা শুনে উচ্চারণ করলো, সারহান। নয়ন তালুকদার সারহানকে তখনও খেয়াল করেননি। তিনি সারহানের নাম শুনতেই মাথায় রাগ উঠে গেল। তখনই রাগান্বিত হয়ে আশেপাশে তাকিয়ে সারহানকে দেখার প্রয়াস চালালো। সামনে পেলেই খুন করবে, কত বড় কলিজা হয়েছে যে নিশাদকে আবারও মেরেছে। সারহান বক্ষে দুহাত গুজে মামা ভাগ্নের কাহিনী দিচ্ছে। নয়ন তালুকদার সারহানকে দাঁড়িয়ে থাকতে দেখে ফুঁসে উঠলেন। ফুঁসে সারহানের সামনে গিয়ে দাঁড়ালেন। নয়ন তালুকদার ক্ষিপ্র হয়ে বললেন, নিশাদকে তুই মেরেছিস? সারহান আশেপাশে তাকিয়ে বলল, অবশ্য আমি মেরেছি। আমি ছাড়া ওই অসভ্যটাকে মারার সাহস করো নাই। নিশাদকে অসভ্য বললি তুই? সারহান দায়সারা ভঙ্গিতে বলল, বলেছি আপনার ভাগ্নে চরিত্রকে পিছু ছাড়তে বলুন। লাস্ট টাইম ওয়ার্ন করলাম, কাজ না হলে আপনার ভাগ্নেকে এমন সুস্থ অবস্থায় চোখের সামনে দেখবেন না। নয়ন তালুকদার কিছু বলবেন এমন সময় সারহান ইগনোর করে নিজের গাড়িতে গিয়ে বসলো। প্রিয় কল্পপুরুষ, প্রিয় কল্পপুরুষ বললাম কারণ আপনার নাম ধরে সম্বোধন করার সময়টা এখনো আসেনি। আশা করছি খুব শীঘ্রই প্রিয় বলে আপনার নাম সম্বোধন করতে পারবো। আজ প্রথম নিজের মনে লুকিয়ে রাখা কথাগুলো সাদা কাগজে নিখুঁতভাবে লেখার চেষ্টা করছি, কিন্তু অনুভূতি খুবই অবাধ্য হয়। প্রণয়ানুভূতিও তেমনই অবাধ্য হয়। মন গহীনে অসময়ে হঠাৎই আপনার জন্য অদ্ভুত অনুভূতিগুলো প্রজাপতির ন্যায় পাখা মেলে উঠতে থাকে। আপনি নামক প্রণয়াসক যেন ব্যাধিতে পরিণত হয়েছে। তীক্ষ্ণ ভালোবাসাগুলো ইচ্ছে করছে আপনার কাছে প্রকাশ করি। আমার মনের গহীনে লুকায়িত আপনাকে নিয়ে ছন্ন ছাড়া ভালো লাগাগুলো যেন অনুভূতির শীর্ষে। কখনো ভাবিনি আপনার মতো কঠিন গম্ভীর কাঠখোট্টা শ্যাম পুরুষের প্রণয়ে আমার মতো চঞ্চলা অষ্টাদশী এক কন্যা গভীরভাবে আটকে যাবে। ভাবতে অবাক হয়ে যাই আমি। জানেন, আমি বয়সে আপনার থেকে অনেকটা ছোট হলেও আমার মনে আপনার জন্য থাকা অনুভূতিগুলো ঠুনকো নয়। আপনি আমায় কেন বুঝেন না বলুন তো? আপনার বিরহে যেন প্রতিনিয়ত পড়ছি আমি। হৃদয়ের দহন কি আপনি দেখছেন না? জানেন আপনাকে নিয়ে কত শত কল্পনা করেছি। কল্পনা কি কখনো বাস্তব হবে না? হয়তো হবে, আবার নাও হতে পারে। আমি কখনো আপনার দ্বারা নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ করব না। আপনি আমার মনে আপনার জন্য প্রণয়ানুভূতি উপলব্ধি করুন। আপনার মনে আমার জন্য ভালোবাসার জন্ম হোক। আমি চাই আমাদের পরিণয় পবিত্র হোক। ভালোবাসি আমার প্রিয় কল্পপুরুষ, ভালোবাসি আপনাকে। এটি আপনিময় কল্পপুরুষে বিমোহিত এক কিশোরী। অরিত্রিকা নিজ মনে চলমান কথাগুলো সাদা কাগজের ভাঁজে উগড়ে দিল নিমিষেই। লেখা শেষ হতেই কলম থামিয়ে দিল সে। আজ প্রথম কাউকে চিঠি লিখছে সে। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। স্থির চিত্তে সে তাকিয়ে রইল সাদা কাগজের বক্ষে কালো বর্ণের লেখা নিজ অন্তঃস্থলে জমে থাকা প্রগাঢ় ভালোবাসা। ওষ্ঠে ঝুলে আছে মিষ্টি হাসি। কেমন যেন লজ্জাভাব অনুভূত হচ্ছে অরিত্রিকার। মাঝে মাঝে বড্ড অদ্ভুত মনে হয় নিজের কাছে। সারহান নামক মানুষটিকে নিয়ে কখনো তার মনে অদ্ভুত ভাবনা ভালো লাগা আসেনি, তবে এখন প্রায়শই এমন ভাবনায় মস্তকে চলমান। হঠাৎ করে একজনকে ভালো লাগা, তারপর তার প্রতি ভালো লাগা থেকে ভালোবাসার সূচনা। অরিত্রিকা ইশরার সাথে কথা বলার পর থেকেই প্রশ্নগুলো নিজেকে করেছে কয়েকবার। অনুভব করেছে সারহানের প্রতি তার ফিলিংস মোটেও ঠুনকো নয়, বরং অনেকটাই দৃঢ়। সে তো একজনে আসক্ত হয়েছে, তবে কি মানুষটা তাকে বুঝবে? এই ভাবনায় কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। মস্তিষ্কে নানা রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার অনুভূতি কি মাঝে লুকিয়ে রাখবে নাকি প্রকাশ করবে বুঝতে পারছে না। আরেকটু সময় নেওয়া দরকার। সাদাত অরিত্রিকা অনেকক্ষণ ধরে রুমের বাহির হতে ডেকে যাচ্ছে, অথচ কোনো সারা শব্দ নেই। সাদাত প্রচণ্ড বিরক্ত হলো। সে দরজা নক করে রুমে প্রবেশ করলো। সাদাত রুমে আসতেই দেখলো অরিত্রিকা পড়ার টেবিলে বসে আছে, আনমনে কিছু একটা ভেবে চলেছে। সাদাতের ভ্রু কুঁচকে গেল। কি এমন ভাবছে যে দিন দুনিয়া ভুলে অন্য গ্রহে চলে গেছে? সে এগিয়ে এসে টেবিলের দিকে উকি দিল। তখনই দেখতে পেল অরিত্রিকার লেখা চিঠি। সে কৌতূহলবশত চিঠিতে লেখা প্রতিটা লাইন আওড়ালো। পুরো চিঠি পড়তে চমকে গেল সে। স্তম্ভিত চোখে অরিত্রিকার দিকে তাকালো। চোখের সামনে প্রেমপত্র দেখে অবাক হয়ে গেছে সে।
অরিত্রিকার মনে এমন কিছু ছিল তা যেন মানতেই পারছে না, কিন্তু কল্পপুরুষ এটা আবার কি? নানা ভাবনায় জর্জরিত সাদাতের মস্তিষ্ক। মনে মনে ভয়ে আছে, সে বাড়ির কেউ জানলে এবার আর অরিত্রিকাকে কেউ বাঁচাতে পারবে না। সারান ভাই জানতে পারলে তাণ্ডব শুরু হয়ে যাবে। সাদাত অরিত্রিকার টেবিল হতে চিঠিটা খপ করে হাতের মুঠোয় পুড়ে নিল। অরিত্রিকা হঠাৎ এমন হতে হকচকিয়ে উঠল। সামনে টেবিলে তাকাতে চিঠিটা না দেখে পিছু ফিরল, দেখলো সাদাত চিঠি হাতে মিটমিটিয়ে হাসছে। এবার ব্ল্যাকমেল করে কিছু হাতে নিয়ে যাবে। অরিত্রিকা সাদাতকে সামনে দেখে ভয় পেয়ে গেল কিছুটা। বদমাসটা নিশ্চয়ই সব পড়ে নিয়েছে, এখন তো তাকে খুব খেপাবে, ব্ল্যাকমেল করবে। উফ, এখন কি হবে তার? সাদাত মিটমিটিয়ে হেসে বলল, বাহ, চিঠিও লেখা হচ্ছে দেখছি। অরিত্রিকা থমথমে মুখে বলল, চিঠিটা দে। সাদাত চিঠিটা নাড়িয়ে দেখতে দেখতে বলল, এইটা এখন ভাইয়াকে দিব, তখন কি হবে ভাবতে পারছিস? তোর ওই আশিককে তোর চোখের সামনে গাছে ঝুলিয়ে পিটাবে। আহ, কত সুন্দর দৃশ্য। অরিত্রিকা ক্ষুব্ধ হলো। কে বলবে তার ভালো লাগার মানুষ আর কেউ নয়, তোর এই যন্ত্র মানব ভাই। সাদাতের মুখে কথাটা শুনে শরীর জ্বলে যাচ্ছে। কটমট দৃষ্টিতে তাকিয়ে সাদাতকে দেখছে সে। অরিত্রিকা সাদাতের থেকে চিঠিটা নেওয়ার চেষ্টা করতে লাগলো। সাদাত চিঠিটা উপরের দিকে হাত দ্বারা উঁচিয়ে রেখেছে। সাদাত অরিত্রিকা থেকে লম্বা হওয়ায় অরিত্রিকা লাফিয়েও চিঠি ধরতে পারল না। অরিত্রিকার রাগে তার খাতা দিয়ে সাদাতকে হঠাৎ মারতে শুরু করলো। সাদাত নিজেকে বাঁচাতে রুম থেকে দৌড়ে চলে গেল। অরিত্রিকাও পিছু পিছু ছুটল। রুম থেকে বেরোতেই দেখলো সাদাত সিঁড়ি বেয়ে নিচে দৌড়ে যাচ্ছে। অরিত্রিকাও সিঁড়ি বেয়ে নামতে লাগলো দ্রুততার সহিত। ডাইনিং রুম পেরিয়ে বাড়ির সামনে বাগানের চারিপাশে দুজন চক্কর দিচ্ছে। অরিত্রিকা দৌড়াতে দৌড়াতে বলল, ভাই প্লিজ দিয়ে দে, আমি তোকে অনেকগুলো চকলেট খাওয়াবো। সাদাত তা শুনে হেসে বলল, আমি কি মেয়ে নাকি? মেয়েরা চকলেট খায়, অন্য কিছু অফার কর। অরিত্রিকা দৌড়াতে পারছে না, সে অনেকটা হাঁপিয়ে গিয়েছে। বাগানটা 3-4 ঘূর্ণন ঘুরেছে, এখন তার মাথা ঘুরছে। সে ধপ করে বাগানের পাশে ঘাসে বসে পড়ল। সাদাত তা দেখে অনেকটা দূরে গিয়ে দাঁড়ালো, সেও হাঁপিয়ে গিয়েছে। অরিত্রিকা হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বলল, আচ্ছা তুই যা বলবি তাই করবে, এবার চিঠিটা দে। সত্যি বলছিস তো? বলছি। ঠিক আছে, শোন, প্রথমে আমি তোর ওই কল্পপুরুষের নাম জানতে চাই, আর দ্বিতীয়, আগামীকাল রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানি খেতে যাব, সব বিল তোকে দিতে হবে। অরিত্রিকার মুখ অসহায়ের ন্যায় হয়ে গেল। কি বলবে সে? একজনের কাছে আরেকজনকে ভালোবাসে কিভাবে বলবে? সাদাতকে ভরসা নেই, বাড়িতে যদি সবাইকে বলে দেয়। সাদাত অরিত্রিকাকে চুপ থাকতে দেখে মিচকে হেসে বলল, আচ্ছা, ভাবতে থাক, ততক্ষণ আমি তোর লেখা চিঠিটা আরেকবার পড়ি, তখন ভালোভাবে পড়তে পারিনি। অরিত্রিকার রাগ যেন আরো বেড়ে গেল। সারহানের থেকে কম নয় এই সাদাত, ভাইয়ের মতোই হয়েছে একেবারে। অরিত্রিকা ফোন দিয়ে আটলো। সে সারহানের নাম নিবে না, অন্য কারো নাম বলবে। সাদাত উৎসাহিত হয়ে কয়েক লাইন পড়তেই হঠাৎ কেউ একজন চিঠিটা টান দিয়ে নিয়ে নিল। সাদাত চমকে পিছে তাকালো, তাকাতেই গলা শুকিয়ে গেল তার। ভয়ার্ত চোখে একবার অরিত্রিকার দিকে তাকিয়ে আবার সারহানের দিকে তাকালো। সারহান সাদাতের দিকে তাকিয়ে বাগানের পাশে ঘাসের উপর বসে থাকা ক্লান্ত শরীরে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা তখনও ধ্যানমগ্ন। সারহান চোখ সরিয়ে সাদাতের দিকে তাকালো। সাদাতকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বলল, চলাচলে পথের মাঝে দাঁড়িয়ে কেমন পড়ছিলে? সাদাত হাসার চেষ্টা করে বলল, তেমন কিছু না ভাই, একটা নোটস পড়ছিলাম। বাহ, উন্নতি হচ্ছে দেখছে। আমিও দেখি আমার ভাই কেমন ইম্পর্টেন্ট নোটস পড়ছিল, যে আশেপাশে তার কোনো খেয়াল নেই। সারহান হাতে থাকা চিঠিটা দু হাতে মেলে পড়তে শুরু করলো। সাদাতের ভয়ে ঘাম ঝরছে। সে ভাবলো এই সুযোগে পালাতে হবে, যেই ভাবা সেই কাজ। ধীরে ধীরে পেছাতে পেছাতে কিছুটা দূরে যেতেই এক দৌড়ে সদর দরজা পেরিয়ে গেল। সারহান চিঠিটা তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করলো। প্রতিটা শব্দ যেন কারো জন্য গভীর ভালোবাসায় জড়ানো। অনুভূতি মিশ্রিত প্রতিটা বাক্য সারহানের মনে গেঁথে গেছে। সে জানে চিঠি লেখিকা আর কেউ নয়, অরিত্রিকা। কারণ অরিত্রিকার হাতের লেখা তার চেনা। ভালোবাসা মিশ্রিত প্রণয়াবেগ প্রতিটা বাক্যে যেন নিখুঁত হাতে অষ্টাদশী কন্যার মনের ভাব, যেন যুবকের মনের গহীনে অদৃশ্য অদ্ভুত অনুভূতির জন্ম নিতে বাধ্য করছে। সারহান চিঠি থেকে চোখ সরিয়ে শান্ত দৃষ্টি ফেলে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা চিঠি হাতে সারহানকে দেখে আশ্চর্যিত হয়েছে। অরিত্রিকা কাচুমাচু ভঙ্গিতে উঠে দাঁড়ালো। সে আর চোখে সারহানের দিকে তাকিয়ে ধীর পায়ে সারহানের দিকে এগিয়ে আসলো। সারহান হাতে থাকা চিঠি নিজে পকেটে ভাঁজ করে রেখে দিল। অরিত্রিকা অবাক চোখে সারহানের দিকে তাকালো। সারহান ভাই তার লেখা চিঠি কেন নিজের কাছে রাখলেন? সারহান অরিত্রিকার অবাকতার রেশ কাটানোর জন্য বলল, চিঠিটা আমার কাছে রেখে দিলাম। অরিত্রিকা অস্ফুট স্বরে বলল, আমার চিঠি আপনি কেন রাখবেন? সারহান অরিত্রিকার অগোচরে মৃদু হাসলো। নিজেকে স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে বলল, চিঠির লেখাগুলো ভালো লেগেছে তাই। অরিত্রিকা অবিশ্বাস্য চোখে সারহানের দিকে তাকিয়ে রইল। যন্ত্রমানবের প্রেমপত্র ভালো লেগেছে আর তাকে কিছু বলল না কেন? অরিত্রিকা বিস্মিত হয়ে বলল। অরিত্রিকার কথায় সারহান শান্ত স্বরে প্রতিউত্তর করল, আপনার ভালো লেগেছে?
মন থেকে কোনো কিছু লিখলে সেখানে ভালোবাসার ছোঁয়া থাকে। তেমন চিঠির প্রতিটা কথা ভালো লেগেছে। সেখানের প্রতিটি উল্লেখিত বাক্য যেন প্রাণবন্ত। যে লিখেছে তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দিস, আর বলে দিস আমি এটার কখনো ফেরত দেব না। সারহানের উল্লেখিত কথাগুলো শ্রবণ হতেই অরিত্রিকা হাঁসফাঁস করতে লাগলো। মন অনেকটাই বিচলিত হলো তার। সে আর চোখে সারহানের মুখপানে দৃষ্টি ফেলছে। কিছুক্ষণ পরপর চোখে মুখে বিরাজ করছে দ্বিধা। সারহান ভাই কি তার লেখা না চিনে এই কথাগুলো বলেছে? কিছুদিন আগেও তো তিশার চিঠির জন্য তাকে কত বকেছিল, আজ কেন বকলো না? একবারও তো জিজ্ঞাসা করলো না চিঠিটা কই পেয়েছে সে? নানা ভাবনায় অরিত্রিকার মাথা ঘুরছে। অরিত্রিকার আর চোখে দেখা দৃষ্টিগোচর হলো না সারহানের। সে পুরো সময়টাই খেয়াল করেছে চঞ্চল মেয়েটিকে। আগে অনেক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে, তবে আজকে চিঠি লিখেছে ভাবতেই সারহান ভেতরে ভেতরে বিস্মিত হয়েছে। অরিত্রিকা এমন একটা কাজ করতে পারে ভাবতেই পারেনি। সারহানের বুঝতে বাকি নেই অরিত্রিকার মনে তার জন্য গভীর অনুভূতি তৈরি হয়েছে। অরিত্রিকা সারহানকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে অস্বস্তি নিয়ে বলল, সারহান ভাই চিঠিটা দিন, এটা আমি নিজের কাছে রেখে দিচ্ছি। আপনি তো আগেরবার বকেছিলেন, তখন তো আর রাখেননি, আজ কেন রাখতে চাইছেন? সারহান অরিত্রিকার কথার মর্মার্থ ধরতে পারল ঠিকই। সে তবুও বুঝাতে পারেনি এমন ভাব নিয়ে অরিত্রিকার সহজ সরল প্রশ্নের উত্তর দিল, আগেরটা কোনো চিঠি ছিল না, গার্বেজ ছিল। অশ্লীল টাইপের কোনো লেখা সাদা কাগজে লিখলে চিঠি হয়ে যায় না। আর আজকে চিঠিটা কেন রাখতে চাইছে তাকেই বলেছে। এই বিষয়ে নো মোর টক, ওকে? অরিত্রিকা মুখ ভার করলো। মনে মনে সাদাতকে বকলো কিছুটা। সে মুখ ফসকে বলল, চিঠিটা তো আমি। অরিত্রিকা আর কিছু বলল না। জিভ কেটে সে দুই হাতে মুখ চেপে ধরলো। কি বলতে যাচ্ছিল সে? বলে তো সারহান ভাই নিশ্চিত কথা শোনাতো, তারপর বাড়ির সকলের সামনে কান ধরে উঠবস করাতো। সারহান অরিত্রিকাকে হঠাৎ দুহাতে মুখ চেপে রাখতে দেখে ভ্রু কুচকে গেল। সে ভ্রু যুগল কুচকে থাকা অবস্থায় বলল, কি হয়েছে? অরিত্রিকা মাথা নাড়িয়ে ইশারায় বলল, কিছু হয়নি। সারহান রুদ্ধ স্বরে বলল, এমন পাগলের মতো না দাঁড়িয়ে ভালোভাবে দাঁড়া। অরিত্রিকা মুখ থেকে হাত নামিয়ে দাঁড়িয়ে রইল। তারপর বলল, আপনি এখানেই দাঁড়িয়ে থাকবেন? সারহান এক পলক তাকিয়ে অরিত্রিকাকে রেখে পা বাড়ালো বাসার দিকে। অরিত্রিকা তাজ্জব বনে গেল। কোনো উত্তর না দিয়ে চলে যাচ্ছে। আজব মানুষ একটা। সেও কিছুটা দ্রুততার সাথে হাঁটতে হাঁটতে সারহানের পিছু পিছু চলল। তানিয়া বেগম বিকেলের নাস্তায় ডাইনিং রুমে টি টেবিলে এনে রাখছেন। সাথী বেগম রান্নাঘরে রাতের রান্নার জন্য সবজি কেটে নিচ্ছেন। সাদাত সোফায় বসে একাই নাস্তা সাবার করছে। খেতে খেতে একটু পরপর দরজার দিকে উকি দিচ্ছে। ভাই এখনো কেন আসছে না? নিশ্চয়ই অরিত্রিকাকে বকছে। বাহিরে চিঠিটা না নিয়ে গেলে ভাইয়ার হাতে পড়তো না। আর বেচারা অরিত্রিকা বকাও খেত না। সাদাত অনেকটা অনুতপ্ত তার কাজে। সবসময় অরিত্রিকা ফেসে যায় তার ভাইয়ের কাছে। সাদাত কারো পদধ্বনি শুনে দরজার দিকে তাকিয়ে দেখলো সারহান সদর দরজা দিয়ে প্রবেশ করছে। সে ভীত হলো। চোখ ফিরিয়ে না দেখার ভান করে খাওয়ায় মনোযোগী হলো, যেন কিছুই দেখেনি সে। তানিয়া বেগম মাত্রই সাদাতের পাশে এসে বসলেন। সারহানকে ডাইনিং রুমে দেখেও কথা বললেন না। ছেলের ব্যবহারে অভিমান করেছেন তিনি। মায়ের এমন ব্যবহারে সারহানের কষ্ট অনুভব হলো। সারহান আহত দৃষ্টিতে মায়ের পানে তাকিয়ে তানিয়া বেগমের পাশে গিয়ে বসলো। তানিয়া বেগম বুঝতে পেরেছেন সারহান তার পাশে বসেছে, তবুও অন্যদিকে মুখ ভার করে তাকিয়ে আছেন। সারহান বুঝলো এখনো রাগ কমেনি। সে মায়ের দুহাত ধরে অপরাধীর ন্যায় বলল, মা, এখন এমনভাবে রাগ করে থাকবে? দুদিন ধরে রাগ করে আছো, একটা কথা অন্তত বলো। তানিয়া বেগম নিশ্চুপ হয়ে আছেন। তিনি পণ করেছেন সারহানের সাথে কয়েকদিন কথা বলবেন না, শিক্ষা দিবেন ছেলেকে। তার কোনো কথাই সারহান শোনে না। ছেলেটা দিন দিন অবাধ্য হচ্ছে। তানিয়া বেগম চেয়েছিলেন ছেলে ডাক্তার হোক, কিন্তু আরশাদ সাহেব রাজনীতিতে যুক্ত ছিলেন। সেই সুবাদে সারহানও ওই পথে গেছে। মেডিকেলে না পড়ে ভার্সিটিতে পড়েছে, জড়িয়েছে বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে। ছেলে কেমন অনিশ্চিত ভয়ঙ্কর জীবন বেছে নিতে দেখে বারবার বারণ করেছিলেন, কিন্তু ছেলে যে একরোখা, যা মন থেকে করতে চাইবে তাই করবে। মা হয়ে এমন একটা জীবনে ছেলেকে জড়াতে দেখে ভেতরে ভেতরে ভয়ে মরছে যান, তবুও কোনো কিছু প্রকাশ করেন না। ছেলের জন্য সবসময় চিন্তায় থাকেন। সারহানকে রাজনীতিমুখী হতে সরিয়ে আনতে বিয়ের জন্য বলেছেন। বেশ কয়েকবার বলেও কোনো কাজ হয়নি। এবার ইফার সাথে কিছুটা জোর করে বিয়ে দিতে চাইছিলেন, কিন্তু সারহানকে বোঝানোর সময় পাননি। রাজনৈতিক কাজে ব্যস্ত থাকায় হয়ে ওঠেনি। তবুও একটু আশা ছিল। ইফা মেয়েটা সব দিক দিয়েই পারফেক্ট ছিল। সেই কারণেই ভেবেছিলেন সারহান হয়তো এবার বারণ করতে পারবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে না জানিয়ে দিল। সারহান মায়ের কোনো উত্তর না পেয়ে দীর্ঘশ্বাস ফেলল। এমন করে যে রাগ ভাঙবে না তা বুঝতে পারল সে। এবার বেশ রেগেই আছে মনে হচ্ছে। সারহান বলল, মা, আই এম সরি।
অরিত্রিকা অপর পাশে সোফায় বসে মা ছেলের কাণ্ড দেখছে, ভালোই লাগছে তার। এত সুন্দর দৃশ্য খুবই কম দেখেছে সে। ছেলে মায়ের রাগ ভাঙাচ্ছে। সে সামনের টেবিলে থাকা বিস্কুট নিয়ে চিবাতে চিবাতে মা ছেলের কাহিনী মনোযোগী হয়ে দেখতে লাগলো। সাদাত সারহানকে স্বাভাবিক আচরণ করতে দেখে হাঁপ ছেড়ে বাঁচল। সারহান যদি আজ তাকে চেপে ধরতো তাহলে অরিত্রিকার এই বাড়িতে লাস্ট দিন হতো। সারহান এতক্ষণ মাকে আদুরে স্বরে ডেকেও দেখলো তানিয়া বেগমের মাঝে কোনো হেলদোল নেই, কেমন মূর্তির ন্যায় বসে আছেন। সারহান ভেতরে ভেতরে দগ্ধ হলো, ভীষণভাবে নিজের প্রতি বিরক্ত হলো। সে সবার সামনে সেদিন জবাব না দিয়ে অন্যভাবে বললে অন্তত এতটা সিরিয়াস হতো না বিষয়টা। সারহান দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, তুমি যদি চাও বিয়েটা করি তবে তাই হবে, কিন্তু আমাকে কিছু সময় দাও, একটু নিজেকে গুছিয়ে নেই। কয়েকদিন যাবত অনেকটা বিজি আছে, এটা তো নিজ চোখেই দেখছো। তোমার এমন স্বাভাবিক জীবন হতে দূরে থাকা ছেলেকে তো আর সবাই নিজ বাড়ির জামাই বানাতে চাইবে না। এর জন্য নিশ্চয়ই কাঠখড় পোড়াতে হবে। সেই সময়টা এখন আমার নেই। সময় হলে যে যত কাঠখড় পোড়াতে হয় পরিয়ে তোমার মনের ইচ্ছে পূরণ করব। তানিয়া বেগম সারহানের কথা কর্ণকুহরে প্রবেশ করতেই তড়িৎ বেগে ছেলের দিকে তাকালেন। চোখে মুখে সন্দেহের চিত্র। ওনার মন বলছে ছেলে হয়তো কিছুর ইঙ্গিত দিয়েছে, তবে কিসের বিয়ের, নাকি কোনো মেয়ের পরিবারকে মানানোর। তানিয়া বেগম কিছুটা কাঠিন্যতা বজায় রেখে বললেন, তোমার তো নিজের বাড়িতে খেয়াল নেই, হয়েছ তো বাপের মতো, শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত থাকো। জীবন কি রাজনীতিতেই আটকে থাকবে নাকি সামনে এগুবে? এক কথা তোমায় অনেকবার বলেছি, কিন্তু সব সময় অবহেলা করেছো। আমার কথার কোনো মূল্য নেই তোমাদের কাছে, তার ঢের বুঝতে পারছি। তানিয়া বেগমের এমন রূপ দেখে সকলে ভরকে গেল। শান্তশিষ্ট মানুষটা আজ হঠাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, ভাবতেই অবাক হয়ে যাচ্ছে সকলে। অরিত্রিকা তো ভেবেই পাচ্ছে না সারহান এত দ্রুত রাজি হয়ে গেল। এই যন্ত্রমানবের মনে চলছেটা কি? অরিত্রিকা সরু চোখে তাকিয়ে আছে সারহানের দিকে, ভেতরে ভেতরে সে ফুঁসছে। সারহান হতাশায় নিমজ্জিত কণ্ঠে বলল, তোমার কথা শুনেই রাজি হলাম, আর এখন তুমি এই টপিক পাল্টে দিচ্ছ। দিস ইজ নট ফেয়ার মা। তোমার মনে চলছে কি সেটাই তো বুঝতে পারছি না। নির্বাচন পর্যন্ত সময় আছে তোমার হাতে, তারপরে যেন আমি আমার বাড়ির বড় বউকে দেখতে পাই। এবার যদি কথা না রাখো, এই বাড়ি থেকে যেখানে চোখ যায় সেখানে চলে যাব। তানিয়া বেগম ইচ্ছাকৃত হুমকি দিয়েছেন ছেলেকে। এইভাবে না বললে এই ছেলে রাজনীতিতেই আটকে থাকবে। সারহান তানিয়া বেগমের কথা শুনে শ্বাস টেনে বলল, ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। তানিয়া বেগমের মন ভালো হয়ে গেল। তিনি খুশি মনে বললেন, মেয়ে কবে দেখতে যাবি বল। অরিত্রিকার মাথা গরম হয়ে গেছে, আবারও বিয়ে বিয়ে কলরব। মুখ থমথমে হয়ে গেছে তার, বক্ষে অদ্ভুত চিনচিনে ব্যথা হচ্ছে। সে সারহানকে কিছু বলতে না দিয়ে একটু হাসার ভান করে বলল, বড় ভাই এক্ষুনি কেন মেয়ে দেখা নিয়ে তাড়া দিচ্ছে এত? ইলেকশন শেষ হোক, ধীরে সুস্থে সুন্দর মেয়ে খোঁজা যাবে। এখন মেয়ে দেখতে গেলে দেখা যাবে সারহান ভাইয়ের কোথাও কাজ পড়ে যেতে পারে, তারপর বিষয়টাও খুব একটা ভালো হবে না, তাই না? সারহান অরিত্রিকা চালাকি ধরতে পেরেছে। সে জানে অরিত্রিকা চাচ্ছে না অন্য কোথাও বিয়ে নিয়ে কথা হোক। এই মেয়েকে সে বোকা ভেবেছে, কিন্তু মাত্রাতিরিক্ত চালাক। তানিয়া বেগম অরিত্রিকার কথা শুনে বললেন, ঠিক আছে, বুঝেছি। তোর সারহান ভাইয়ের বউ তুই আর আমি মিলে পছন্দ করব। অরিত্রিকার মুখে কথা নেই, মুখ শুকনো করে বসে রইল। তানিয়া বেগমের কথা শুনে হাত পা আঁচড়াতে ইচ্ছা করছে। নিজের পছন্দের পুরুষের জন্য সে কখনোই মেয়ে দেখতে যাবে না। অরিত্রিকা চিৎকার করে বলতে ইচ্ছা করছে, বড় মা, আমি তোমার বড় ছেলেকে ভালোবাসি, আমি ওনাকে অন্য কারো হতে দেখতে পারবো না, কিন্তু সাহস নেই। সারহান অরিত্রিকার শুকনো মুখ খেয়াল করলো ঠিকই, কিন্তু এই মুহূর্তে তার কিছু করার নেই। সারহান সোফা থেকে উঠে তানিয়া বেগমকে স্বাভাবিকভাবে বলল, মা, আমার জন্য রুমে কফি পাঠিয়ে দিও। দুপুরে খেয়েছো? খেয়েছিলাম। ঠিক আছে, রুমে যাও, কফি পাঠিয়ে দিচ্ছি। সারহান সাদাতের দিকে তাকিয়ে বলল, রাতে আমার সাথে এবার দেখা করবে, কথা আছে তোর সাথে। সাদাত ঢোক গিলল। তাকে কি আবারও চিঠি নিয়ে বকাঝকা করবে? ভাবতেই ঘাম ছুটে গেল তার। সাদাত ঢোক গিলে বলল, ঠিক আছে ভাই। সারহান আর কিছু বলল না। সে নিজে রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। তানিয়া বেগম উঠে কফি সারহানের জন্য বানাতে গেলেন। সাদাত অরিত্রিকাকে ডেকে ধীর কণ্ঠে বলল, ভাই তোকে কিছু বলেছে? অরিত্রিকা না বুঝে মলিন স্বরে বলল, কেন? চিঠির জন্য। অরিত্রিকা গোমরা মুখে নির্দ্বিধায় জবাব দিল, তোর এই যন্ত্র মানব ভাইয়ের প্রেমপত্র ভালো লেগেছে তাই নিজের কাছে রেখে দিয়েছেন, আর নাকি ফেরত দিবেন না। সাদাত আশ্চর্যিত হয়ে উচ্চস্বরে বলে উঠল, ভাই এটা করেছে? অসম্ভব। অরিত্রিকা সাদাতের কথা শুনে বিড়বিড় করে বলল, তোর ভাইয়ের মতিগতি আমিও বুঝতে পারছি না। মুখোশধারী মানুষ একটা সে, কোনটা আসল রূপ আর কোনটা নকল রূপ বোঝাই যায় না।
আজ আবার বিয়ে করার জন্য কথা দিয়েও ফেলেছে। আমার যে খারাপ লাগছে তা কখনোই ওনার চোখে পড়ে না এটা। আমি একটু ছোট বলে ইগনোর করছে সে আমায়। আমারও সময় আসুক, আমিও ইগনোর করব, তখন বুঝবে কেমন লাগে। সারহান গোসল করে মাত্রই ওয়াশরুম থেকে বেরোলো। তোয়ালে দিয়ে এলোমেলো চুলে থাকা অবশিষ্ট পানি দু হাতে মুছছে সে। তোয়ালে হাতে চুল মোছা থামিয়ে দিয়ে বিছানার উপর বসলো। তার পাশে বিছানার উপরে থাকা ফোন নিয়ে আবিরকে জরুরি তথ্য টেক্সট করলো। 2 দিন পর জনসভা আয়োজন করা হয়েছে, সেখানে এমপি মহোদয় সহ আরও অনেক নেতাকর্মীরা আসবেন, ভাষণ দিবেন। সারহানও সেখানে উপস্থিত থাকবে। নয়ন তালুকদারের পেছনে লোক নাগানো রয়েছে। শত্রুতার কারণে জনসভায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এটার সম্ভাবনা 70%। এতটা শিওর হওয়ার কারণ সে খবর পেয়েছে গন্ডগোল সৃষ্টি করার জন্য প্ল্যানিং হচ্ছে। কেউ একজন দরজা নক করছে। সারহান ভাবলো হয়তো সাদাত এসেছে। সে ফোনের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল, ভেতরে আয়। সারহান নিজ ফোনে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দেখছিল, যেগুলো নয়ন তালুকদারের বিরুদ্ধে প্রমাণস্বরূপ। অরিত্রিকা অনুমতি পেয়ে দরজা খুলে রুমে প্রবেশ করলো। হাতে তার কফি গুটি গুটি পায়ে এসে সারহানের সামনে উপস্থিত হলো। কফি দিবে এমন সময় সারহানের দিকে তাকাতেই অরিত্রিকার চোখ বড় বড় হয়ে গেল। সেই স্তব্ধ হয়ে রইল, চোখের পলক ফেলতেও ভুলে গেছে। খোঁচা খোঁচা দাড়িতে পানি বিন্দু জমে আছে। কৃষ্ণবর্ণের সিল্কি চুলগুলো অযত্নে কপাল জুড়ে লেপ্টে আছে। কুচকানো ভ্রুযুগল গম্ভীর মুখশ্রীতে শ্যামপুরুষকে অসম্ভব সুন্দর আর স্নিগ্ধ লাগছে। উন্মুক্ত শরীর দেখে অরিত্রিকা ঢোক গিলল। তার শরীর শিরশির করে উঠল, গলা শুকিয়ে চৌচির, হাত পা কাঁপছে তার। অরিত্রিকার ঘোর কাটলো একটু পরে। সে কয়েকবার পলক ঝাপটালো। এমন অফতারে সারহানকে সামনে দেখে লজ্জায় লাগছে তার। গাল গরম হয়ে এসেছে। সে জোরে জোরে শ্বাস টেনে স্বাভাবিক করছে নিজেকে। সে খেয়াল করলো তার বক্ষ এখনো কাঁপছে, বক্ষে ধুকপুক ধুকপুক করছে। অরিত্রিকার গলা কাঁপছে। সে চোখ মেঝেতে নিবদ্ধ করে কম্পনরত কণ্ঠে সারহানের উদ্দেশ্যে বলল, সারহান ভাই, আপনার কফি। কম্পনরত মেয়েলি কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে সারহান ফোন স্ক্রল করা বন্ধ করে তখনই সামনের দিকে তাকালো। নিচু মুখশ্রীতে অরিত্রিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে গেল তার। অরিত্রিকা এখানে কি করছে আর এমনভাবে মাথা নিচু করে আছে কেন? ভাবা শেষ করে সারহান ভরাট স্বরে শুধালো, তুই এখানে কি করছিস? অরিত্রিকা নিচু মুখশ্রীতে কোনো মতে বলল, বড় মা কফি দিয়ে পাঠিয়েছে। সারহান খেয়াল করলো অরিত্রিকার হাত কাঁপছে। সে কফির মগটি অরিত্রিকার হাত থেকে নিজের হাতে নিয়ে নিল আচমকায়। এমন কাণ্ডে অরিত্রিকা চমকে তাকালো সারহানের দিকে। তাকিয়ে আবারও মুখ নিচু করে ফেলল সে। সারহান অরিত্রিকার এভাবে দাঁড়িয়ে থাকার রহস্য এখন উদ্ঘাটন করতে পারল। কফি মগটি বিছানার উপর রেখে সে আলমারি থেকে ব্ল্যাক টি শার্ট বের করে পরে নিল। এগিয়ে এসে কফিতে চুমুক দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।